একটা হোমওয়ার্ক দিছিলাম, সেটা কি করছিলেন? আমরা বাফার দ্রবণ হোমওয়ার্ক দিছিলাম একটা, সেটা কি করছিলেন আপনারা? মনে তো হচ্ছে না, মনে তো হচ্ছে না। করছিলেন কিনা তো মনে হচ্ছে না। গতদিন আমরা রক্তের বাফার ক্রিয়া হোমওয়ার্ক দিছিলাম, তাই না? সেখানে আমরা কি কি বলছিলাম? বলছিলাম H2CO3 এবং কি ছিল NaHCO3, তাই না? আমরা জানি রক্তে কয় ধরনের বাফার থাকে স্যার? রক্তে 3 ধরনের বাফার থাকে। কি কি? ফসফেট বাফার, আমরা প প কে বলে পতে কি? পতে কি প্রোটিন বাফার, বতে কি বাইকার্বনেট বাফার, আর ফতে কি ফসফেট বাফার। এই 3টা বাফার থাকে। তো এখান থেকে আমরা কি করব? যারা যারা করছেন একটু মিলিয়ে নেন, যারা যারা এই হোমওয়ার্কটা করছিলেন একটু মিলিয়ে নেন। এখানে হবে H+ আয়ন এবং বাইকার্বনেট আয়ন, আর সোডিয়াম বাইকার্বনেট। এখানে কি হবে? এখানে হবে সোডিয়াম আয়ন এবং কি বাইকার্বনেট আয়ন। এবার কি করব? এবার একবার অম্ল যোগ করব, এবার একবার অম্ল যোগ করব। অম্ল যোগ করলে কি হবে? H+টা যাবে কার সাথে? মাইনাসের সাথে। HCO3 মাইনাসের সাথে যে কি তৈরি করবে? H2CO3। আর ক্ষার যোগ করলে কি হবে? ক্ষার যোগ করলে হইল ক্ষার কি? ক্ষার হলো OH মাইনাস, সুতরাং সে যাবে H+ এর সাথে, যে কি করবে? এই বেদ্যুপ, যে পানি তৈরি করবে। শেষ খেলা। তো যখন এই যে বাইকার্বনেট তৈরি করবে, যখন বাইকার্বনেট তৈরি করবে তখন কি হবে? তখন এখানে ঘাটতি পড়বে। তখন এখানে কি পড়বে? তখন এইখানে ঘাটতি পড়বে। আর যখন ঘাটতি পড়বে, এই লবণটা কি করবে? তাড়াতাড়ি এটা পূরণ করে দিবে। তাহলে এখানেও পিএইচ অপরিবর্তনীয় থাকবে, পানি হইলো অপরিবর্তনীয় থাকবে। গতদিন অনেক কথা বলছি, এই জন্য আজকে যা শুধু অ্যান্সারটা দেখাই দিলাম, আজকে আর ব্যাখ্যায় গেলাম না। বলেন সবার হয়েছে কিনা? বলেন সবার হয়েছে কিনা? বলেন সবার হয়েছে কিনা? বলেন সবার হইয়াছে কিনা? ওকে স্যার, বইয়ে যেভাবে লিখছে ওইরকম লেখা লাগবে না, হুবহু মুখস্থ লেখা লাগবে না। এত মুখস্থ করা কি জীবনে সম্ভব? আপনাদের কাজ হবে কি? কাজ হবে প্রথমে বাফার দ্রবণের সংজ্ঞা দিবেন। আসলে এটা তো আসবে ম্যাথের সাথে লেস দিয়ে, আগে ম্যাথটা সলভ করবেন, দেন বাফার দ্রবণের সংজ্ঞাটা দিয়েই আপনি এই যে এই দুইটাকে আয়নিত করবেন, দেন অম্ল যোগ তার ব্যাখ্যা, ক্ষার যোগ তার ব্যাখ্যা, দেন লাস্টে ডায়াগ্রাম, শেষ। এত লেখা সময় নাই। 4 মার্কের জন্য আপনি অঙ্কও করবেন, আবার আপনি এত কিছু মুখস্থ লিখবেন, এত কি দরকার আছে? দরকার নাই। জি, অজগর বিক্রিয়া। ডান ডান। এবার তাইলে আজকের যে পড়া, এবার আসলে মেইনলি তাহলে আজকের পড়ায় যাই। এটা ছিল গতদিনের হোমওয়ার্ক। আজকে আমরা প্রথমে যে টপিকটা দেখতে পাইতেছি, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আজকে মেইনলি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে ঢুকবো। ওইখান থেকে পিএইচ এবং বাফারের অঙ্ক আসবে, একটা সৃজনশীল 10 মার্ক আসেই। তো এই ম্যাথ করতে আমি সূত্র দিয়ে চাইলে করাইতে পারতাম, তো ডিরেক্ট সূত্র মুখস্থ করে অঙ্ক করার থেকে আমি একটু আপনাদেরকে সূত্রটা কিভাবে আসলো দেখানোর চেষ্টা করব। কিন্তু এটা দেখানোর আগে একটা কথা গুরুত্বপূর্ণ হইল, যারা এফটিতে আমি যখন ক্লাস নিতাম, যারা আমার ওই কেপিকেসির অঙ্কগুলা করেন নাই, যারা আমার ওইখানে যে ভরক্রিয়া সূত্র করাইছি, তারা যখন মিস করছেন, তাদের একটু কেমন লাগতে পারে। এই প্রমাণ জীবনেও পরীক্ষায় আসবে না, এইটা আমি দেখাইতেছি, এটা আমার স্টাইল দেখে, এটা আমার আপনাদেরকে ক্লিয়ার করার জন্য কনসেপ্ট। আপনারা ভালো করে জানেন সূত্র প্রমাণ ছাড়া আমি আগাই না, যেটা একান্তই লাগবে না ওটা বাদে সবই করাই। তো আমি এই সূত্রটা প্রমাণ করতেছি, যারা কেপিকেসি করছেন আমার কাছে ক্লাসগুলো দেখছেন, তাদের কিচ্ছুর কোনো সমস্যা হবে না। আর যারা একেবারেই এটা পড়েন নাই, তাদের একটু সমস্যা হইতে পারে, টেনশনে কোনো কারণ নাই। সূত্র দিয়েই ডিরেক্ট করাই সবাই, আমি জাস্ট একটু সূত্রটা প্রমাণ করে দেন আপনাকে বেসিকটা স্ট্রং করে যাব। ঠিক আছে? এই হলো মোট কাহিনী, টেনশনের কিছু নাই। তানজি কহনা, আগের ক্লাস না করলে সমস্যা নাই, আজকের ক্লাস বুঝতে পারবেন,
সূত্রগুলো দেখবেন আর অঙ্কগুলো দেখবেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারবেন, প্যারা নাই, চিল। আচ্ছা, একটু খেয়াল করেন, ধরেন এ হইল বিক্রিয়ক, এখান থেকে উৎপাদ তৈরি হয়েছে বি। এ বিক্রিয়ক, উভমুখী বিক্রিয়া, উৎপাদ তৈরি করছে কে? বি। যখন বিক্রিয়াটা শুরু, একদম শুরুতে আমরা জানি পুরাটাই থাকে বিক্রিয়ক। একটা বিক্রিয়ার একদম শুরুতে পুরাটাই কি থাকে? পুরাটাই থাকে বিক্রিয়ক। ধরলাম এখানে বিক্রিয়ক আছে 100 এবং শুরুতে উৎপাদ থাকে কি? 0। সময়ের সাথে সাথে বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি হয়। তো যখন সাম্যাবস্থায় আসছে টি ইকুয়াল টু টি, মানে কি? সাম্যাবস্থা। এটা হলো প্রাথমিক অবস্থা। এখন আমি কোন অবস্থায়? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় আমি ধরলাম এ বিক্রিয়ক আছে 95, তাইলে উৎপাদ কত মোল তৈরি হয়েছে? 5 মোল। আমরা কেপিকেসিতে কিন্তু পড়ছিলাম আলফা এবং এক্স দুইটা কিন্তু আলাদা বিষয়। আলফা ইকুয়াল টু এক্স বাই এন আমরা জানি। এখান থেকে আমরা সূত্র দেখছিলাম এক্স ইকুয়াল টু এন আলফা। এক্সটা কি? এক্সটা হইল বিয়োজিত মোল, এক্সটা হইল বিয়োজিত মোল। আর এনটা কি? এনটা হইল আদি মোল। এনটা কি? এনটা হইল স্যার আদি মোল। আর এখান থেকে আমরা বলছিলাম সব অঙ্ক আমরা করব কি দিয়ে? কেপিকেসির সব অঙ্ক করব এক্স দিয়ে, হ্যাঁ, বিয়োজিত মোল দিয়ে। তো একটু খেয়াল করেন, এখানে যদি আমি আলফা বের করি এইখানে, তাহলে শুরুতে এক্স কি? বিয়োজিত মোল। কয় মোল বিয়োজিত হয়েছে? ছিল 100, হয়েছে 95, তাহলে কয় মোল বিয়োজিত হয়েছে? 5 মোল। নিচে কি? নিচে এন, বা এটাকে সি দিয়ে লেখে, বা আলফা ইকুয়াল টু এক্স বাই সি, সি দিয়েও আদিমূল প্রকাশ করে। বেদ্য দুষ্টামি করিস কেন? সি দিয়েও আদিমূল প্রকাশ করে, কোনো সমস্যা নেই। তাইলে এর আদিমূল কত? আদিমূল হলো 100, তাহলে কত আসতেছে? 0.05। এটা মানে কি? অলমোস্ট 0 এর সমতুল্য বলা যায়, 0 এর কাছাকাছি বলা যায়। আর কত পার্সেন্ট? 0.05, তার মানে 100 দিয়ে গুণ করলে কয় পার্সেন্ট? 5% বিয়োজিত হয়েছে। আলফা কত? বিয়োজন মাত্রা হলো 5%। এতটুকু কথা সবাই বুঝছেন কিনা? এতটুকু কথা সবাই বুঝছেন কিনা? স্যার আসতে দেরি হয়ে গেল। স্যার আপনারা বরিশাল আসলেন না কখনো, কিন্তু এসিএস ভাইরা আসে প্রতি বছর। আজ আসছিল তারা, দেশে দেখা করতে দেরি হয়েছে। এবার তো আপনি একবার হলে আসবেন বরিশাল। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সব জায়গায় যাব, ইনশাল্লাহ সব জায়গায় যাব। একা তো আরো ভালো হয়েছে, ধুম ধারাক্কা চলে যাবো, প্যারা নাই, চিল চিল, যাবো না, যাবো না, চিল। ওকে, বলেন বুঝিয়েছেন কিনা? স্যার আলফা বের করার একটা ম্যাথে প্রবলেম আছে, ওইটা আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ওই যে বলছি গ্রুপে সব দিবেন, যা সমস্যা সব আমাদের গ্রুপে দিবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, করে দিব না, করে দিব না। আরে আমার ওয়াইফাইতে পেরে দেখেন, লাইভেরটা ঠিক আছে, মোবাইল চালাইতেছি ওয়াইফাই দিয়ে, লাইভ আমি মোবাইল ডাটা দিয়ে চালাইতেছি, কারণ লাইভে কোনো ডিস্টার্ব হওয়া যাবে না। টু 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 বেদ্য দুষ্টামি করে। দাঁড়ান, একটাও দাঁড়ান, বেদ্য দুষ্টামি করতেছে। ডান। ময়মনসিংহে না আসলে লং মার্চ টু ভাবি। আচ্ছা আচ্ছা, ময়মনসিংহ যাওয়া লাগে, ময়মনসিংহ কখনো যাই নাই। আমার অনেক স্টুডেন্ট আছে এখানে পড়ছে, তোমাদের অনেক সিনিয়ররা পড়ছে। আচ্ছা, এই একটা গেল। আবার ধরেন আরেকটা বিক্রিয়া, সেম এ বিক্রিয়ক, এ থেকে তৈরি হয়েছে বি। প্রাথমিক অবস্থায় যখন টি ইকুয়াল টু 0, ধরলাম এখানে এ আছে 100 আর উৎপাদ কি? 0। সাম্যাবস্থায় কি হইল? ধরলাম এবার এ আছে মাত্র, বিক্রিয়ক আছে 5, তার উৎপাদ কত হয়েছে? 95। হ্যাঁ, আচ্ছা। এবার আমরা সবাই জানি আলফা ইকুয়াল টু এক্স বাই এন, তাই না? তাইলে এখানে কি হবে? এখানে আলফা ইকুয়াল টু এক্স কি? এক্স ছিল বিয়োজিত মোল, কতটুকু বিয়োজিত হয়েছে? 95 ডিভাইডেড বাই তোমার এন কি? এন হলো আদি মোল, কত?
100, তার মানে কত আসে 0.9, অলমোস্ট 1 এর কাছাকাছি। তার মানে দেখো সর্বোচ্চ আলফার মান এখানে তাহলে কত হবে, এখানে হবে কত পার্সেন্ট, এখানে হবে 90%, তাই না? তো একটু খেয়াল করেন এই আলফার মান দেখেন আপনি 0.9, মানে যত সর্বোচ্চ বিয়োজিত হইলে 1 পর্যন্ত যেতে পারে, কিন্তু সবসময় সর্বোচ্চ তো বিয়োজিত হবে না। তাহলে অলমোস্ট আপনি দেখেন এ কি করতেছে, এই একের থেকে ছোট থাকতেছে। আমার বোঝানোর কাহিনী হলো এই জায়গাটায় যে আলফার মানটা সবসময় কি হয়, একের ছোট আসে। দেখেন সর্বোচ্চ 95 পর্যন্ত নিলেও দেখা যাইতেছে একের কাছাকাছি যাইতেছে, তাই না? একের থেকে বেশি হয় না, হয় না। এই জিনিসটা বলাই হলো আমার মেইন টার্গেট, ঠিক আছে? এই সূত্র সংজ্ঞাটা কি হবে এখনো সূত্রে যায় নাই স্যার, এটা কেপিকেসির বেসিক নিয়ে কথা বলতেছি। কেন? এখানে আমার এই যে এখানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে একটা বিক্রিয়ায় যত কম পরিমাণে বিয়োজিত হোক সেটা 0 এর কাছাকাছি হয়, মানে একের ছোট অনেক অনেক। আর যত বেশি বিয়োজিত হোক না কেন সর্বোচ্চ একের কাছাকাছি হইতে পারে, কিন্তু একের থেকে বেশি হইতে পারে না, আলফার মানটা একের নিচে থাকে। এইটাই বুঝাইতে চাইছি, আর কিচ্ছু না। হ্যাঁ, আমার সূত্রটা প্রমাণ করতে গেলে এই জিনিসটা লাগবে, আমার সূত্র প্রমাণ করতে গেলে এই জিনিসটা লাগবে, এই কারণেই আমি কথা বললাম, ঠিক আছে? আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এবার আসেন মেইন সূত্রটা প্রমাণ করি, এবার মেইন সূত্রটা প্রমাণ করি। আমরা সব সময় মনে রাখবো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দুর্বল অ্যাসিড নামেই কিন্তু লঘুকরণ দুর্বল অ্যাসিড ও দুর্বল ক্ষারের জন্য প্রযোজ্য। তাহলে আমাদের যখন ম্যাথ করতে দিবে, আমার দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার থাকলেই আমি মাথায় নিয়ে নেব আমাকে কোন সূত্র ইউজ করতে হবে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। ধরলাম একটা দুর্বল অ্যাসিড এইচে, ধরলাম এটা একটা কি অ্যাসিড, দুর্বল অ্যাসিড। এটা একটা কি অ্যাসিড, এটা হলো একটা দুর্বল অ্যাসিড, এটা হলো একটা দুর্বল অ্যাসিড। আমরা এটাকে যদি বিয়োজিত করি, আমরা জানি অ্যানায়ন এবং ক্যাটায়নটা আলাদা হয়ে যাবে, অ্যানায়ন এবং কি হবে, ক্যাটায়নটা আলাদা হয়ে যাবে, গেল। এবার যখন টি ইকুয়াল টু 0 ধরলাম আদিমোল সি, আদিমোল কত সি, এবং উৎপাদ কি হবে শুরুতে 0। এবার যখন সাম্যাবস্থায় কি হবে, এক্স মোল যদি বিয়োজিত হয়, এক্স মোল যদি বিয়োজিত, এখান থেকে এক্স বিয়োগ যাবে। এবার এবার আমরা কি জানি না যে এক্স ইকুয়াল টু এন আলফা, একটু আগে আমরা সূত্র দেখে আসছি, একটু আগে সূত্র দেখে আসছি যে আলফা ইকুয়াল টু এক্স বাই এন, এক্স ইকুয়াল টু এন আলফা। এটা কিন্তু আমরা অনেক আগে কেপিকেসিতে দেখে আসছি। যারা কেপিকেসি করেন নাই টেনশনের কোনো কারণ নাই, ওইটা ক্লাসটা যখন আমি করাবো আবার, এখানে আমি জৈব যৌগ শেষ করে আপনাদের সিলেবাসটা শেষ করে এই সাইকেলে কিন্তু আমি কিন্তু এখানে যেখান থেকে পড়াইতেছি এর আগে যে অংশটা আছে আমি কিন্তু আবার করাই দিব, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। তো যারা করেন নাই টেনশন কোনো কারণ নাই, এই সূত্রে কোনো প্রমাণ আসবে না, এটা আমি দেখাইতেছি কি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই এক্স ইকুয়াল টু এন আলফা না সূত্র, তাইলে এখানে তার এন ধরি নাই, আমরা এখানে আলফা কি ধরছি, আদিমূল সি ধরছি। তাহলে এখানে আলফা ইকুয়াল টু এক্স বাই সি, এক্সটা হইলো আমার কি মোল, এক্সটা হইলো আমার বিয়োজিত মোল, এক্সটা হইলো আমার বিয়োজিত মোল, সিটা হইলো আমার আদিমূল, সিটা আদিমূল। তাহলে আমরা বলছি অঙ্ক সবসময় এক্স দিয়ে করতে হবে, তাহলে এক্স ইকুয়াল এখানে কি দাঁড়ায়, এক্স ইকুয়াল টু আলফা ইন্টু সি, এক্স ইকুয়াল টু আলফা ইন্টু সি দাঁড়ায়, তাই না? জি। তাহলে এখানে আমি এক্স এর মানের জায়গায় কি লিখবো, এক্স এর মানের জায়গায় আলফা ইন্টু সি, আলফা ইন্টু সি, আলফা ইন্টু সি, ঠিক আছে? ঠিক আছে। সি যদি কমন নেই তাহলে কি দাঁড়ায় এখানে 1 মাইনাস আলফা, এখানে আলফা ইন্টু সি, আলফা ইন্টু সি, তাই না? জি। এবার এগুলা কি সব, এগুলা কি সব বিয়োজিত মোল, এগুলা কি মোলার বা মোল পার লিটার না? জি। তার মানে এটা কি বের করব, কেসি বের করব। কি বের করব স্যার, কেসি বের করব, কেসি। কেসি এর সূত্র কি আমরা জানি, কেসি এর সূত্র কিন্তু আমরা পড়ছি, উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের, বিক্রিয়কের ঘন মাত্রা, ঠিক আছে? ঠিক আছে। এখানে উৎপাদ কোন ভদ্রলোক, উৎপাদ হলো এই অংশগুলা, আর বিক্রিয়ক কোন ভদ্রলোক, এই অংশগুলা, তাই না? জি। এবার ঘনমাত্রার সূত্র কি, ঘনমাত্রার সূত্র কি, ঘনমাত্রার সূত্র হইল, ঘনমাত্রার সূত্র হলো এস ইকুয়াল টু এন বাই ভি, এস ইকুয়াল টু কি, এন বাই ভি।
তাইলে এখানে প্রত্যেকের আয়তন আমি কি ধরে নিলাম, প্রত্যেকের আয়তন যদি 1 ধরে নেই, যেহেতু আয়তন দেওয়া নাই, এটা যদি আমি সূত্র প্রমাণ করতেছি, তাহলে কি দাঁড়ায়, উৎপাদ হলো আলফা ইন্টু সি ডিভাইডেড বাই বিক্রিয়ক কি সি 1 মাইনাস আলফা। তাহলে আলটিমেটলি সি যদি কাটা যায় তাহলে থাকতেছে কে সি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। দেখেন এতটুকু সবাই বুঝছেন কিনা, যে এরপরে অর্গানিক ধরবো, ইয়েস এরপরে অর্গানিক ধরবো, বলেন এতটুকু সবাই বুঝছেন কিনা? এতটুকু সবাই বুঝছেন কিনা একটু কাইন্ডলি বলবেন। বলেন সবাই একটু বলেন, এতটুকু সবাই বুঝিয়েছেন কিনা? ক্লিয়ার অদিত্রী? বাকিরা একটু বলেন, এই সূত্র প্রমাণ কি আগে করছেন? স্যার সি কমন নিলে তো দুইটা সি চলে যাইতো, মানে সি কমন নিলে দুইটা সি চলে যাইতো মানে কোনখানে, যে এখানে কমন তো নিচ্ছে, এখানে সি ইন্টু 1 মাইনাস আলফা, এটা সি ইন্টু 1 সি ইন্টু আলফা ইন্টু সি কমন নিলে তো এই ফর্মেটই আসে। দুইটা সি কিভাবে যায় আমি বুঝি না আপনার কথা। স্যার এইচ এ কোন অ্যাসিডের নাম? অ্যাসিডের ক্ষেত্রে এইচ এ দিয়ে আসলে অ্যাসিড প্রকাশ করে। অ্যাসিড মানে কেইচ প্লাস আয়ন, না, এর সাথে এ যে কোনো একটা অংশ থাকতে পারে, HCl HBr যে কোনো কিছু থাকতে পারে, H2SO4 যে কোনো কিছু। তো এইচ এ দিয়ে অ্যাসিড প্রকাশ করে, আর MOH দিয়ে ক্ষার প্রকাশ করে। ক্ষার মানে কি হাইড্রোক্সাইড আয়ন না, তো OH এম দিয়ে যে কোনো কিছু হইতে পারে, Na সোডিয়াম পটাশিয়াম যে কোনো কিছু, আর OH এগুলো হলো জাস্ট প্রকাশ করে। হ্যাঁ, সূত্র আমরা যখন প্রমাণ করি না তখন আমরা ধরে নিই এরকম। ইভেন অনেক বোর্ড পরীক্ষায় তোমাকে অ্যাসিড বা ক্ষারের নাম বলে দিবে না, তোমাকে এরকম HA MOH আমরা বলা থাকবে। হ্যাঁ, বলে দিবে দুর্বল একটি ক্ষার MOH, দেন অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে করে চিনতে হবে, সব ভাবে আমাদের চিনতে হবে। ওকে, ডান। হ্যাঁ, ওখানে তো গুণ আছে, কমন নেবেন কেমনে? এখানে তো গুণ আছে স্যার, এটা আলফা স্কোয়ার সি স্কোয়ার, এখানে আপনি কমন নেবেন কেমনে? আচ্ছা, সপ্তাহে 3টা করে ক্লাস হবে। তো এই সপ্তাহে তো শনিবারে আমরা মিটিং করছি, এই কারণে ক্লাসটা নিতে পারি নাই, কিন্তু সপ্তাহে 3টা করে ক্লাস হবে। ঠিক আছে, ওকে, ডান। এই যে কোনো অ্যাসিডের নাম না, এটা দুর্বল অ্যাসিড ধরে নিচ্ছে। স্যার থার্ড ব্র্যাকেট দেওয়া কি লাগবে? থার্ড ব্র্যাকেট কোথায় দিবেন? থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না তো, কই থার্ড ব্র্যাকেট দেই নাই তো আমি এখনো। থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না, ডান। আহমদ থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না। ও স্যার বুঝছি, মিস্টেক, এখানে গুণ আছে, এখানে গুণ আছে, গুণ। আচ্ছা, তাইলে ওকে, আচ্ছা, তাইলে আমার লাস্ট লাইন দাঁড়াইলো KC ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি 1 মাইনাস আলফা। একটু আগে আমি যে বক করলাম 2টা স্লাইড, সেখানে বোঝানোর চেষ্টা করছিলাম আলফা অলওয়েজ কি, আলফা অলওয়েজ কি একের থেকে ছোট, আলফা অলওয়েজ কি একের থেকে অনেক ছোট হয়। তাহলে একের থেকে ছোট যদি কেউ থাকে এখানে, তাহলে 1 মাইনাস একের থেকে ছোট মানে এখানে 1ই থাকবে। হ্যাঁ, 1 মাইনাস 5 তো সম্ভব না, একের থেকে ছোট যাই হোক না কেন, এখানে অলমোস্ট কি হবে, বিয়োগ করলে একই থাকতেছে না। সুতরাং আপনার এখানে এইটাকে আলফা যেহেতু ভেরি ভেরি লেস দেন 1, এটাতে 1 ধরে নিছে। হ্যাঁ, একের কাছাকাছি, তাহলে আলটিমেটলি থাকতেছে কেসি আলফা স্কোয়ার সি, কেসি ইকুয়াল টু কি আলফা স্কোয়ার সি, কেসি ইকুয়াল টু কি আলফা স্কোয়ার সি। তো এই যে কেসি ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, এটা কেসি মানে তো সাম্য ধ্রুবক। আমি তো এখন কার জন্য হিসাব করতেছি, সাম্য ধ্রুবক তো যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, বাট আমি এই হিসাবটা কার জন্য করছি, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কেসির জায়গায় কি লিখবো, কে এ। কে দিয়ে কি বুঝায়, কে দিয়ে বুঝায় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে দিয়ে কি বুঝায়,
অ্যাসিডের বিয়োজন ধ্রুবক প্রতি মোল ভগ্নাংশে যতটুকু বিয়োজিত হয়। তো কে ইকুয়াল টু কি লেখা যায় তাহলে আলফা স্কোয়ার সি। আবার এখান থেকে আমি আলফা ইকুয়াল টু কি লিখতে পারি দেখেন তো, আলফা ইকুয়াল টু লিখতে পারি সিটা গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাইলে কে সি বাই সি, আর এটা স্কোয়ার আছে তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাই না? তাহলে আলফা ইকুয়াল টু কে সি বাই সি, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কি হবে আলফা ইকুয়াল টু রুট ওভার কে এ বাই সি, তাই না? জি। আচ্ছা, কে এ বা কে সি তো ধ্রুবক, কে এ বা কে সি তো নামই সাম্য ধ্রুবক বা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তার মানে এইটা তো আর চেঞ্জ হয় না, এই ভদ্রলোক তার চেঞ্জ হয় না, তাহলে চেঞ্জ হবে আলফা আর সি এর মধ্যে। তার মানে আমি ফাইনালি বলতে পারি আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার 1/c, তাহলে আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√c। না, এটা একটু সুন্দর হইল না, আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√c। এই হলো আসলে লৌহকরণ সূত্র, এই হলো সব খেলা। আবার বলি, আমরা এই পর্যন্ত আগের পেজে করে আসছি। আলফা যেহেতু একের থেকে অনেক ছোট, আলফা যেহেতু ভেরি ভেরি লেস দেন 1 হয়, তাহলে নিচে আমি 1 এর থেকে অনেক ছোট বিয়োগ করলে একই থাকে, তো আমি 1 ধরলে কি থাকতেছে আলফা স্কয়ার সি। তো কেসি মানে তো সাম্য ধ্রুবক, এটা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, বাট আমরা কার জন্য করতেছি, আমরা এখন অ্যাসিডের ক্ষেত্রে বের করতেছি, তাই কেসির জায়গায় এ ফর অ্যাসিড কে লিখলাম, তাহলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে ইকুয়াল টু কি আলফা স্কয়ার সি। ইয়েস, এবার জাস্ট ক্যালকুলেশন করছি, আলফার এক সাইডে রাখলে সি গুণ আছে এ পাশে আসলে ভাগ, এটা স্কয়ার আছে এ পাশে আসলে রুট, তাহলে আলফা ইকুয়াল টু কি রুট ওভার কে বাই সি, এই সূত্র লাগবে ম্যাথ করতে। এবং ফাইনালি তাহলে কে এ বা কে সি তো আমার ধ্রুবক, তার মানে সে তো আর চেঞ্জ হয় না, চেঞ্জ সম্পর্ক কার কার মধ্যে আলফা আর সি এর মধ্যে, তাহলে আলফা এবং সি এর মধ্যে সম্পর্ক কি আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√c, কারণ একের উপর রুট থাকা না কথা একই কথা। তো এইটাই হলো আমার অসলের লৌহকরণ সূত্র, আর আমার ম্যাথ করতে গেলে এই 3টা বক্স লাগবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ক্লাসকে আটকে যাইতেছে, ক্লাস তো আটকানোর কথা না, আমার এখানে তো ক্লিয়ার চলতেছে রে, ক্লাস তো ক্লিয়ার চলতেছে। কে 1 মানে কি, কে এটা তো ধ্রুবক, এটা তো কনস্ট্যান্ট, এটা বাদ দিয়ে দিছি, 1 ধরা মানে কি এটা বাদ দিয়ে দিছি, এটা বাদ দিলে সি এর সাথে সম্পর্ক বের করছি, এই আর কি। ঠিক আছে, কে তে 1 ধরা মানে হলো জাস্ট ওকে সরাই দিছি, ওকে সরাই দিয়ে এখানে আমি আলফার সাথে সি এর সম্পর্কটা লিখছি। পরিবেশ রসায়ন এরকম অনেক প্রমাণ করাইছি না, ওই যে গ্যাসের যত সূত্রগুলো সব প্রমাণ করে দেখাইছিলাম না, যেগুলো ধ্রুবক ওগুলো সাইড করে দিছি, এগুলো 1 ধরে নিছি, করছিলাম না? করছিলাম তো স্যার। ওকে, ডান, ক্লিয়ার। ওকে, কে কে আরাফাত হোসেন ক্লিয়ার, অদিত্রি ক্লিয়ার, শাফি ক্লিয়ার, জাহিদ ইসলাম ক্লিয়ার। ওকে, ডান ডান। সাউন্ডের কি অবস্থা, কত সাউন্ড তো পাং খাওয়ার কথা, সাউন্ডটা সাউন্ডটা ঠিক আছে না আজকে? কোনো ক্যাচ ক্যাচ নাই, কিচ্ছু নাই। জি, ধ্রুবক সরাইলে সমানুপাতিক চিহ্ন আসে না, ধ্রুবক সরাইলে সমানুপাতিক চিহ্ন আসে। ওকে, ধ্রুবক এই যে ধ্রুবক সরাইছি দেখি তো কে এটা সরে গেছে, ধ্রুবক সরাইছি এখানে আলফা ইকুয়াল টু, এটা লিখলে আবার জিনিসটা খারাপ লাগতেছে, ওই জন্য কনফিউজ হইতেছে। এই সমানুপাতিক চিহ্ন যখন চলে যায় তখনই তো এটা ধ্রুবক আসে, আবার ধ্রুবক চলে আসে সমানুপাতিক, ধ্রুবক চলে গেলে সমানুপাতিক চিহ্ন আসে, এই কে এটা ওইখানেই সরে গেছে। ঠিক আছে, এই লাইনটা লিখলে আপনারা কনফিউজ হইতেছে না, আমি বলি এই কে এটা ধ্রুবক, এই কে সরে গেছে সমানুপাতিক চিহ্ন চলে আসছে, কারণ আমরা কি জানি, আমরা জানি যেমন ধর আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√c, তখন কি করতাম আমরা অঙ্ক ম্যাথের হিসাব করি কেমন, তাহলে আলফা ইকুয়াল টু আনলে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটাই হলো সেই কে এ বাই কি রুট ওভার কে বাই সি, এই হলো সেই খেলাটা। এই কে এটা সরে গেছে, ঠিক আছে, এই ধ্রুবক যেহেতু আসছে কে এটা কে ধ্রুবক চলে গেছে এবং এখানে সমানুপাতিক চিহ্ন আসছে, আবার সমানুপাতিক চিহ্ন চলে গেলে ধ্রুবকটা চলে আসবে। ঠিক আছে, ডান।
আমার বক্সে লাগানো আছে তাই কম হইলেও বুঝতে পারতেছি না, বক্সে শুনতেছে আরই খাইছে। ডান ডান, ওকে ডান। এবার আমরা এই এই যে মাত্র যে সূত্রটা শিখলাম, এই সূত্রটা লাগবে আমাদের 3-এ। আমাদের সৃজনশীলের গতে এই অঙ্কটাই আসবে ম্যাক্সিমাম 99%। মাঝে মাঝে একটু ঘোরায় পেঁচে আসে, কোনো প্যারা নাই, আমরা করব ওগুলো আরো সোজা। আর 4-এ আসবে এখন আমরা যেটা করব, এটা অম্লীয় হবে। হ্যাঁ, এটা অম্লীয়। আমরা গত ক্লাসে দেখছিলাম বাফার দ্রবণ 2 প্রকার, অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ। আমাদের সৃজনশীলের 4-এ ঘতে উচ্চতর দক্ষতামূলকে এই অম্লীয় বাফার দ্রবণ বা ক্ষারীয় বাফার দ্রবণ আসবে। তো এইটাও সূত্র ডিরেক্ট মুখস্থ করব না, এটা আমরা আমাদের মতো সুন্দর করে বের করে নিয়ে দেন করব। একটু খেয়াল করেন, বাফার দ্রবণ মানেই দুর্বল অ্যাসিড তার লবণ, অম্লীয় বাফার দ্রবণ মানেই কি দুর্বল অ্যাসিড তার লবণ। গত ক্লাসে পড়ছি অম্লীয় বাফার দ্রবণ মানে দুর্বল অ্যাসিড আর তার লবণ। তাহলে আমি ধরলাম দুর্বল অ্যাসিড হিসেবে নিলাম CH3COOH, যেটা বিয়োজিত হইলে কি হবে CH3COO এবং H+। আর লবণের জন্য দুর্বল অ্যাসিড এবং তার লবণ CH3COONA লবণ নিলাম, তাইলে CH3COO- আর কি হবে Na+। এবার অ্যাসিডের ক্ষেত্রে আমরা বিয়োজন ধ্রুবক কি দেখছিলাম, অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক Ka, তাইলে অ্যাসিডের ক্ষেত্রে এখানে এই অ্যাসিডের জন্য তার বিয়োজন ধ্রুবক কি হবে Ka হবে। ওকে ওকে ডান। এবার হলো তোমাদের আসল খেলা। আসল খেলা কি, অম্লীয় বানান MS অফিসে এমন হয় অটোমেটিক। আচ্ছা স্যার, ল্যাপটপের মাইক নষ্ট তাই বাধ্য হয়ে লাগাইছি। আচ্ছা ঠিক আছে, সাবাস, তুইরাই তো ভবিষ্যৎ। আচ্ছা এবার আয়, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে হবে Ka ইকুয়াল টু কি উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদকে এই ভদ্রলোকেরা, উৎপাদ হইলো এই ভদ্রলোকেরা হইলো উৎপাদ, আর বিক্রিয়ক কোন ভদ্রলোকেরা, বিক্রিয়ক হইলো এই ভদ্রলোক। তাহলে CH3COOH, ক্যালকুলেশন আর কিচ্ছু না। তাহলে K ইকুয়াল টু কি লিখলাম, উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। এবার আমি যদি H+ আয়নটাকে এক জায়গায় রাখি, তাহলে বাকি সব অন্য সাইডে চলে যাবে। তাহলে H+ আয়নটাকে যদি আমি ঠিক রাখি, হাতের লেখা দিন দিন যা হইতাছে, কি অভিশাপ দিয়েছে আমার কত। আচ্ছা, H+ আয়নটা যদি আমি ঠিক রাখি, এইটা ভাগ আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে হইলো গুণ, উপরে চলে আসবে। আর যেটা গুণ ছিল সেটা কি হবে, নিচে চলে আসবে। এটা গুণ ছিল সেটা নিচে চলে আসবে। দেখেন তো বোঝা যায় কিনা, কিচ্ছু না। H+ রাখলাম একা, বাকিগুলোর অন্য সাইডে পাঠিয়ে দিলাম। এটা ভাগ আছে, এই পাশে এসে গুণ হয়ে গেছে, এটা গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেছে, কিচ্ছু না। এবার একটু বুঝতে হবে, এবার একটু বোঝার জিনিস আছে। বোঝার জিনিস কি জানেন, এবার বোঝার জিনিস হইলো এই CH3COOH, এইটা হইলো আমার দুর্বল অ্যাসিড, এটা হইলো আমার অ্যাসিড, আর এই ভদ্রলোক হলো আমার অ্যাসিড। আর এই ভদ্রলোকটা কি, এই ভদ্রলোকটা কি, এই ভদ্রলোকটা লবণ না, এই ভদ্রলোকটা লবণ না। স্যার কেমনে লবণ, গতদিন অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল পড়াইছিলাম, ওখানে বলছিলাম এই ভদ্রলোক দুর্বল অ্যাসিড মাত্র 0 থেকে 5% বিয়োজিত হয়, তার মানে খুবই সামান্য পরিমাণে, সহজে সে ভাঙেই না। দ্বিতীয়ত এখানে সম্মোহন প্রভাব কাজ করার জন্য সে আরো ভাঙে না। তাহলে এইখানে CH3COO- বলতে আসলে কে কাজ করে, এখানে যখন ঘাটতি হয়, ঘাটতি পূরণ করে কে, লবণ ভদ্রলোক। তার মানে এইখানে যদি 100% আমি CH3COO- ধরি, তার মধ্যে 99% কে দিতেছে, এই লবণ থেকেই আসতেছে। তার মানে অ্যাকচুয়ালি CH3COO- মানে কি, লবণ। হ্যাঁ, আবার এটাকে আমি কি বলছিলাম, অনুবন্ধী ক্ষার। কোন সেন্সে, আমরা যখন পরিবেশ রসায়ন পড়ছি, আমরা দেখছি কোনো একটা অ্যাসিড সে যদি তার H+ আয়ন দান করে দেয়, দান করার পর সে যেটাতে পরিণত হয় সেইটা ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। আমরা ব্রোনিশ্চার লাউরি মতবাদে পরিবেশ রসায়নে পড়ছিলাম, কোনো একটা অ্যাসিড, এই দুষ্টুমি করতেছে কেন বোর্ড, কোন একটা অ্যাসিড
এইচ প্লাস আয়ন দান করার পরে যেইটাতে পরিণত হয় তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী কনজুগেটেড কি বলা হয়, ক্ষার বলা হয়, বেস বলা হয়। তাহলে এটা কি ওই সেন্সে এটা কিন্তু শুধু লবণই না, এর আরেকটা নাম কি, অনুবন্ধী ক্ষার। আশা করি বুঝতে পারছেন। তাহলে এইটা হলো অ্যাসিড আর এই ভদ্রলোকটা অ্যাকচুয়ালি আসলে কি, লবণ। দেন দেন আমি কি করতে পারি, H প্লাস ইকুয়াল টু কে এ, এখানে উপরে অ্যাসিড নিচে কি, উপরে অ্যাসিড নিচে হইল, উপরে অ্যাসিড আর নিচে হইল লবণ, সল্ট। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি কি করব জানেন, এবার আমি উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করব। উভয় পক্ষকে কি করব, লগ দ্বারা গুণ করব। করলে কি দাঁড়াবে, বাম পাশে থাকবে লগ এইচ প্লাস, ডান পাশে থাকবে লগ, লগ দিয়ে যেহেতু গুণ করতেছি, লগের মাঝখানে গুণ থাকলে এটাকে যোগ আকারে লেখা যায়, তাহলে থাকবে লগ কে এ প্লাস লগ উপরে অ্যাসিডের ঘনমাত্রা নিচে লবণের ঘনমাত্রা। এবার আমার খুশিতে ঠেলায় ইচ্ছায় কি করব হইল, আমি এইখানে একটা মাইনাস নিব। এখানে যখন মাইনাস নিব তখন এটা কি ঠিক থাকবে না, উল্টায় যাবে, উল্টায় যাবে। তাহলে এবার উপরে উঠা যাবে লবণ আর নিচে নাইমা যাবে হইল অ্যাসিড। মনোযোগ থাকা লাগবে সবার, হ্যাঁ, প্রত্যেকের মনোযোগ থাকা লাগবে কিন্তু। এবার আমি যদি সবাইকে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে এইখানে থাকবে মাইনাস লগ এইচ প্লাস, মাইনাস লগ এইচ প্লাস, এখানে থাকবে মাইনাস লগ কে এ, আর এখানে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস লগ উপরে লবণের ঘনমাত্রা নিচে অ্যাসিডের ঘনমাত্রা, তাই না? ইয়েস। এবার কি করব, এবার একটু খেয়াল করেন তো, মনে পড়ে কিনা, মনে পড়ে যায় কত স্মৃতি হয় মধুর ভুবন, কই জানি পড়ছিলাম, কত কই পড়ছিলি, কোন একটা কবিতায় পড়ছিলাম। আচ্ছা, পিএইচ ইকুয়াল টু কি, মাইনাস লগ এইচ প্লাস মানে হইল পিএইচ, পিওএইচ মানে কি, মাইনাস লগ ওএইচ মাইনাস মানে হইল পিওএইচ, গত ক্লাসে শিখাইছি। হ্যাঁ, পিএইচ এর সূত্র মাইনাস লগ এইচ প্লাস, পিওএইচ হলো মাইনাস লগ ওএইচ মাইনাস। তাইলে আমার মাইনাস লগ কে এ, তাহলে কি হবে, পি কে এ, মাইনাস লগ এইচ প্লাস মানে পি এইচ, মাইনাস লগ ওএইচ মাইনাস মানে পি ওএইচ, মাইনাস লগ কে মানে পি কে। তাইলে এবার একটু দেখেন, এখানে মাইনাস মাইনাস লগ এইচ প্লাস এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ কে এর পরিবর্তে কি লিখতে পারবো, পি কে এ। হ্যাঁ, আচ্ছা, পি কে এ প্লাস লগ লবণ ডিভাইডেড বাই অ্যাসিড। এই সূত্র দিয়ে আমাদের 4 মার্কে ম্যাথ আসবে, এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারিয়াছেন, এটাই ভালো লাগতেছে। দেখেন সূত্র প্রুফড। হে আরাফা, তুই যা হইছস, তুই যা হইছস। দেখেন সবাই বুঝছেন কিনা, বললা ফলান বুঝছেন কিনা।
ডান। ওকে স্যার, কনজুগেটেড বেসটা আরেকবার। ওকে ওকে, ওটা একবার বোঝাবো। ওকে ডান। স্যার, হাত কাটার দাগ দেখা যায় মনে হয়। যাক, যা মন চাই দেখা যাক, তোর যেটা দেখা লাগবে ওইটা দেখ, যেটা দেখা লাগবে ওইটা দেখ। মাশাল্লাহ, সবাই ক্লিয়ার। কনজুগেটেড বেসটা আরেকবার দেখাবো। ডান। সেকেন্ড লাইনে 2 দিয়ে গুণ করে, মাইনাস দিয়ে গুণ করে সল্ট আর অ্যাসিড উল্টাই দেওয়ার কারণ কি? ওই যে উল্টাই দেওয়ার কারণ হইলো আমি মাইনাস দিয়ে গুণ করছি বলে এরপর আরেকটা মাইনাস দিয়ে গুণ করে যে এদেরকে আমি কি করতে পারছি, এই ভদ্রলোকদের এই যে আমি সূত্র আনতে পারছি। এই যে এখানে এখানে তখন মাইনাস মাইনাস দিয়ে সূত্র আনতে পারছি। হ্যাঁ, তো শুরুতে আমি এই মাইনাসটা আনার জন্য এই কাজটা করছি, ঠিক আছে, এই ফরম্যাটে আনার জন্য, এই সুন্দর ফরম্যাটে আনার জন্য কাজটা করছি। ওকে ডান। এবার আসেন, আমাকে প্রশ্ন করছেন, ভদ্র মহিলা, কি জানি তোর নাম ভুলে গেলাম, কে প্রশ্ন করলি রে? কোন ভণ্ড জানি প্রশ্ন করলি? সপ্তবর্ণা। সপ্তবর্ণা আমার প্রশ্ন করছে কনজুগেটেড বেস কি। এই সবাইরা মনে করে দিতেছে, তাকান। HCl NH3 বিক্রিয়া করছে, এটা এখানে না করি, এটা এখানে আমার কিছু লেখা লাগবে, এখানে কিছু লেখা লাগবে, এখানে না করে একটা পেজ নিয়ে করি। তাকান, HCl আর অ্যামোনিয়ার আমি বিক্রিয়া ঘটাইলাম, ঘটাইলে কি হবে? হবে হইল NH4 আয়ন, NH4 অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। একটু মনে রাখবেন, যেই ভদ্রলোক H+ দান করে তাকে অ্যাসিড বলে। তাইলে এখানে ছিল HCl, হয়ে গেছে Cl, তার মানে Hটা কি সে দান করে দিছে, Hটা দান করে দিছে, তার মানে এই ভদ্রলোক হইল অ্যাসিড। আর অ্যাসিড, এই অ্যাসিড ভদ্রলোক H+ দান করার পরে যেইটাতে পরিণত হয় তাকে ওই অ্যাসিডের, এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলে, এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলে। সেম ভাবে যেই ভদ্রলোক H+ গ্রহণ করে, এখানে ছিল NH3, হয়ে গেছে NH4, এই ভদ্রলোক কি করছে? এই ভদ্রলোক H+ গ্রহণ করছে। যেই ভদ্রলোক H+ গ্রহণ করে তাকে বলা হয় ক্ষার। আর ক্ষার H+ গ্রহণ করার পর যেটাতে পরিণত হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলে। উল্টা, অ্যাসিড H+ দান করার পরে যেটাতে পরিণত হয় তাকে অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলে, আর ক্ষার H+ গ্রহণ করার পর যেটাতে পরিণত হয় তাকে ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলে। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। ওকে ওকে ডান, এখন ক্লিয়ার। ফার্স্ট লাইন A+ হলো কেমনে, এখন ক্লিয়ার। ওকে ডান ডান। এবার আসেন, এবার আসেন, আরেকটু কাজ আছে, আরেকটু কাজ আছে। অ্যাডমিশনে চান্স পাওয়া লাগবে না, ভালো জায়গায় যাওয়া লাগবে না, আরেকটু কাজ আছে। কাজ কি? শুধু ওই সূত্রটা শিখলে হবে না, আরেকটু কাজ আছে। আমরা ফাইনালি সূত্র প্রমাণ করছি, pH = pKa প্লাস লগ কি, উপরে লবণ আর নিচে কি, নিচে অ্যাসিড। এটা মাত্র প্রমাণ করছি না? করছি। আচ্ছা, আমরা জানি এটা হলো একটা সূত্র, এটা দিয়ে ম্যাথ করতে হবে, এটা দিয়ে অসংখ্য ম্যাথ করতে হবে। এবার এখান থেকে আরেকটু আমরা আগাবো। S = আমরা জানি ঘনমাত্রা = N/V জানি। তাইলে pH = pKa প্লাস লগ লবণের ঘনমাত্রা, ঘনমাত্রা = N/V, লবণের মোল সংখ্যা বাই লবণের আয়তন ডিভাইডেড বাই নিচে কি, নিচে অ্যাসিডের ঘনমাত্রা। অ্যাসিডের ঘনমাত্রা মানে কি? অ্যাসিডের ঘনমাত্রা মানে কি হবে?
অ্যাসিডের ওই 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 উপরে লবণের জায়গায় আমি লিখছি কেন, হুস বেদ্যপ। লবণের ঘনমাত্রা, লবণের মোল সংখ্যা বাই লবণের আয়তন, অ্যাসিডের মোল সংখ্যা বাই অ্যাসিডের আয়তন। কিচ্ছু না, ঘনমাত্রা না, ঘনমাত্রা এস ইকুয়াল টু এন বাই ভি, লবণের এন বাই ভি, অ্যাসিডের এন বাই ভি। এবার এই লবণ অ্যাসিড আর যে লবণ, দুর্বল অ্যাসিড এবং তার লবণ, সেটা একই পাত্রে আছে, একই আয়তনে আছে। সুতরাং আমার ভিএস ইকুয়াল টু কি, লবণের আয়তন এবং অ্যাসিডের আয়তনটা কি সমান না? লবণের আয়তন এবং অ্যাসিডের আয়তন কি সমান না? তাহলে ভিএস ইকুয়াল টু ভিএ, এই দুজন সমান। তাহলে এই দুজন সমান হইলে আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি থাকে NS ডিভাইডেড বাই NA। এই হলো আমার আরেকটা সূত্র, যে পিএইচ ইকুয়াল টু, এই দুইটা সূত্র আমার লাগবে। হ্যাঁ, আমার এতক্ষণ কথা বলার মেইন লাগবে ম্যাথ করতে এই দুইটা সূত্র। পিএইচ ইকুয়াল টু PKA প্লাস লগ, উপরে লবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই কি, অ্যাসিডের মোল সংখ্যা, অথবা লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখন এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে কখন তুমি কিভাবে করবা। কোনো সমস্যা নাই, ম্যাথ করলেই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। তাইলে আশা করি এতটুকু বুঝতে পারছেন, এবং মারাত্মক দুইটা সূত্র যেটা আমাদের মনে করেন পরীক্ষা লাগবেই, সেটা আমাদের হয়ে গেছে, সেটা প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, ডান। ডান। এই ফর্মুলাটা টাটা মুখস্থ, তাই না? কিন্তু এখন আর মুখস্থ করা লাগবে না। কেন মুখস্থ করবেন? সবকিছু, আমি তো বলি সবকিছু মুখস্থ করলে তো সমস্যা স্যার। সবকিছু কত মুখস্থ করবেন জীবনে? এত মুখস্থ করলে হবে? এত মুখস্থ করলে হবে? হবে না। স্যারকে আজকে ফুকি লাগছে? আচ্ছা, ওকে, ডান। কি বলে ভিএ ইকুয়াল টু ভিএস কিভাবে? লবণ এবং, এটা কি লৌহকরণ সূত্র, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, তাই না জি? তো এই লবণ এবং অ্যাসিডটা কি আলাদা আলাদা পাত্রে না একই পাত্রে আছে? দুইজন সমায়তনে আছে না? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন করছে। নর্মালি কি হয় দেখেন, আমি একটু দেখাই, এগুলো ম্যাথ করতে গেলে আরো ক্লিয়ার করতাম। দেখেন, ধরেন CH3COOH, NaOH এর সাথে বিক্রিয়া করে। আমরা জানি দুর্বল অ্যাসিড আর শক্তিশালী ক্ষার বিক্রিয়া করে কি করে, ওই অ্যাসিডের লবণ এবং কি উৎপন্ন করবে, এবং পানি উৎপন্ন করবে। তাহলে দেখেন, এক মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ উৎপন্ন করছে। তাইলে 5 মোল অ্যাসিড 5 মোলের সাথে 5 মোল লবণ উৎপন্ন করবে। 10 মোল অ্যাসিড 10 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে 10 মোল লবণ উৎপন্ন করবে। তার মানে এই লবণ অ্যাসিডটা তো ক্ষারকে প্রশমিত করবেই, এক্সট্রা সে পরিমাণে থাকবে। তাহলে এই অ্যাসিড এবং লবণের পরিমাণটা দেখেন একই প্যারালালে চলতেছে, দুজন সমানুপাতে চলতেছে, দুজনের পরিমাণটা সেম আছে। হ্যাঁ, তো এই কারণে আমাদের কি করতে হয়, আমরা এখানে দুজনের আয়তনটা একই ধরছি। আর ম্যাথ করতে গেলে আলো ক্লিয়ার হবেন, কোনো সমস্যা নাই। ওইখানে আমরা যে সূত্র করছিলাম না পরিমাণগত রসায়ন, ওইটাতে করব, কোনো সমস্যা নাই। ওকে, ক্লাস আটকে যাওয়ার কথা না, এখানে ঠিক আছে। আমি আমার এখানে যতক্ষণ ঠিক আছে, মানে আমার এখানে ঠিক আছে, ঠিক আছে। কারণ আমি ক্লাস ওয়াইফাই দিয়েও নিতেছি না, এত এমবিপিএস নিচ্ছি তারপর ওয়াইফাই দিয়ে নিচ্ছে না, মোবাইল ডাটা দিয়ে নিতেছি। স্যার আজকে কি ম্যাথ হবে? অবশ্যই ম্যাথ হবে, অবশ্যই ম্যাথ হবে। ম্যাথ কেন হবে না? আজকে ম্যাথ হবে, আজকে ম্যাথ হবে, কারণ নেক্সট ক্লাসে অর্ধ শেষ করে দিব। ডান। আর ম্যাথ করতে গেলে বাকিটা ক্লিয়ার হবেন। এখানে একটা সুন্দর কথা লিখে রাখবেন, এখানে একটা সুন্দর কথা লিখে রাখবেন, এখানে একটা সুন্দর কথা কি লিখবেন, লিখবেন হইল লবণকে লবণ ভাববো না, লবণকে
কনজুগেটেড বেস ধরবো। কেন? কারণ যখন আমরা বিভিন্ন অ্যাডমিশনের প্রশ্ন সলভ করব, বিভিন্ন ম্যাথ করতে গেলে টের পাবেন। হ্যাঁ, না আর একটু সুন্দর করে লিখে দিই। লবণকে লবণ ধরবো না, লবণকে কনজুগেটেড বেস ধরবো। ডান ডান ডান। স্যার ক্লাস তো আটকা যাইতেছে, কি বলেস? ক্লাস তো আটকে যাওয়ার কথা না। দেখেন তো ক্লাসটা আটকাইছে। স্যার ক্লাস কোয়ালিটি কমায় 420 করে নাও। ক্লাস তো আটকানোর কথা না। লবণকে ক্লাস আটকাই না রে, আটকাইতেছে না। আচ্ছা ডান ডান। ওই একই লেখাই তো লিখছি আমি, যে সুন্দর করে লিখছি, এটা পিডিএফ দিব না, এই আর কি। আমি তো পিডিএফ দিব দেখে। ডান ওকে ডান। সবাই কোয়ালিটি অটো করে নাও। হ্যাঁ কোয়ালিটি অটো করে নেয়, দেখ হয় কিনা। আচ্ছা এখন এই যে এই অম্লীয় বাফার থেকে 2020, 21, 22, 23, তারপরে 18, 19 অনেকবার ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসছে। মেডিকেলে ম্যাথমেটিক্যাল টার্মটা খুবই কম আসে, বাট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকে অসংখ্য প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এই পার্টগুলোকে অত্যন্ত এই কারণে এত ডিটেলসে পড়াইতেছি। এবার আসেন ক্ষারীয় বাফার দ্রবণ। কি রে অম্লের জন্য দিয়ে আমি আচ্ছা ঠিক আছে, তাহলে এই সিলেক্টর দরকার হইতেছে না, এটা টাটা গুড বাই। ক্ষারীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণের জন্য কি হবে আর কি প্রমাণ করার দরকার আছে? সেম ভাবে এবার দুর্বল ক্ষার আটটা লবণ নিতে হবে। তাহলে সেম ভাবে প্রমাণ করে গেলে কি দাঁড়াবে জানেন? POH ইকুয়াল টু PKB। স্যার কেবি কই থেকে আসলো? অ্যাসিডের জন্য ধরে KA, যেটাকে বলা হয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। সেম ভাবে ক্ষারের জন্য ধরে কেবি, যেটাকে বলা হয় ক্ষারের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে ওকে। তাহলে পিকেবি ইকুয়াল টু প্লাস লবণ বাই, আগে ছিল অ্যাসিড, এখন হবে লবণ বাই কি? লবণ বাই বেস, লবণ বাই কি? বেস। ঠিক আছে, মনে থাকে যেন এটা হলো ক্ষারের ক্ষেত্রে। সেম ভাবে তাহলে ক্ষারের ক্ষেত্রে যদি মোল সংখ্যা দিয়ে করতে হয় তাহলে কি হবে? পিকেবি প্লাস লগ কি ছিল? লবণের মোল সংখ্যা বা অ্যাসিডের মোল সংখ্যা, এখানে হবে লবণের মোল সংখ্যা বাই কি? বেস, ক্ষারের মোল সংখ্যা। ঠিক আছে, একইভাবে প্রমাণ আরেকভাবে করা যায়। আমরা গত ক্লাসে একটা সূত্র প্রমাণ করছিলাম, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, পিএইচ স্কেল প্রতিষ্ঠা করছিলাম পানির আয়নিক গুণফল থেকে। তাইলে পিওএইচ ইকুয়াল টু কি লেখা যায়? পিওএইচ ইকুয়াল টু লেখা যায় 14 মাইনাস পিএইচ, তাই না? 14 থেকে পিএইচ বাদ দিলে পিওএইচ, পিএইচ বসে গেলে 14 মাইনাস পিএইচ। এখান থেকে আরেকটা সূত্র আসে, পিএইচ ইকুয়াল টু POH ইকুয়াল টু 14 মাইনাস পিএইচ এর যে সূত্রটা আছে না, দেখবা বেশিরভাগ বই তো এটা দিয়ে করছে। কই? এই যে পিএইচ এর সূত্র কি? পিকেএ মাইনাস লবণ
বাই অ্যাসিড, কিছুই না, জাস্ট 14 মাইনাস দেন পিএইচ এর সূত্রটা। এই হলো ক্ষারীয় বাফার দ্রবণের 3টা সূত্র। বলেন বুঝছেন কিনা, বলেন বুঝিয়াছেন কিনা? ফ্রেমটা মনে হয় বাঁকায় গেছে নাকি? ওকে, ডান। ওকে, তোগো আমারে আইফোন কিনে দেওয়ার কথা, তোরা আমারে কথা দিছিলি আইফোন কিনে দিবি, দেশ নাই। এরপরে যদি এমন করস, তোগো লেগে আমি আইফোন কিনা ভিডিও নিতে চাই, যদি এমন করস, গরিব মানুষ আমি। স্যার একটু বলবেন কবে থেকে ছেলে মেয়েদের মনের থেকেও স্বচ্ছ জৈব যৌগ শুরু হবে? জৈব যৌগ শুরু হবে আগামী সোমবার। আজকে বৃহস্পতিবার, আগামী সোমবার ইনশাল্লাহ জৈব যৌগ শুরু হবে। টেনশনের কোনো কারণ নেই, জৈব যৌগের হুদায় ভয় পাইতেছস। জৈব যৌগ পানি, আর কিছু না পারলে 9টা টপিক পড়লে 3টা সিকিউ 100% শিওর। এত প্যারানাস কেন? আমি আছি না? হ্যাঁ, আগামী সোমবার ইনশাল্লাহ, আগামী সোমবার ইনশাল্লাহ জৈব যৌগ শুরু হবে। ডান, সূত্রের খেলা শেষ, অনেক সূত্র পড়লাম, এবার একটু ম্যাথ করতে যাই। চলেন ম্যাথ করতে যাই। টাইপ 1, টোটাল পিএইচ এবং বাফার দ্রবণের যে ম্যাথ আছে এটাকে আমি 4টা টাইপে ভাগ করছি। টাইপ 1টা হলো আমাদের এমসিকিউ এবং আমাদের ভর্তি পরীক্ষার জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য। আর বাকি টাইপগুলা টাইপ 2, 3, 4 তিনটা হলো সৃজনশীলের জন্য। ওইগুলো যে আসে না এমন না, ওইগুলো এমসিকিউ অ্যাডমিশন টেস্টে আসে। টাইপ 1 করার জন্য প্রথমে সূত্রগুলো লিখে নেন সুন্দর মতো। 1 নম্বর সূত্র পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস। 2 নম্বর সূত্র পিওএইচ ইকুয়াল টু, মানে যে সূত্রগুলো আমরা পড়ছি সেগুলো একটু রিক্যাপ করব, সেগুলোকে আমরা এখন, এই সূত্র তো শিখলাম মাত্র, প্রমাণ করে করে সূত্র শিখলাম, এগুলা ব্যবহার ম্যাথমেটিক্যাল প্রবলেম এখন আমরা সলভ করব। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত? 14। তারপর এইচ প্লাস পানির আয়নিক গুণফল OH মাইনাস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। পানির আয়নিক গুণফলের সূত্র পড়ছিলাম কালকে। এইচ শুধু এইচ প্লাস, এটাও প্রমাণ করছিলাম, শুধু OH মাইনাস ইজ ইকুয়াল টু 10 ইনভার্স কত? 7। এইগুলো হলো সব বৈধ সূত্র। এগুলা দিয়ে আপনি আমাদের টাইপ 1 এ যে ম্যাথ গুলো আছে, শুধু টাইপ 1 না, 2, 3, 4 করতে গেলে টাইপ 1 এর হেল্প লাগবে বিভিন্ন জায়গায়। আর এই পাশে যে ট্রিক্স হিসাবে যারা লেখছি সেটা হলো অবৈধ সূত্র, এটা সরাসরি আপনি ইউজ করতে পারবেন না। আপনি এটা দিয়ে অ্যান্সার মিলবে, এটা দিয়ে আপনি নিজের মতো বাইর করতে পারবেন ভর্তি পরীক্ষার জন্য মেইনলি এই ট্রিক্সটা। কিন্তু এটা আপনি সূত্রে ফেলায় আপনি ডিরেক্ট এমনি লিখলে কিন্তু হবে না। হ্যাঁ, তো আপনার এইগুলো হলো বৈধ সূত্র, আর এটা হলো আপনার ম্যাথটা হয়েছে কিনা বা এমসিকিউর জন্য বা ভর্তি পরীক্ষার জন্য এই অবৈধ সূত্র লাগবে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাদের টাইপ 1, যার প্রত্যেকটা সূত্র আমরা অলরেডি পড়ছি। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ ওএইচ মাইনাস, পিএইচ আর পিএইচ এর যোগফল 14 গত ক্লাসে প্রমাণ করছি। এইচ প্লাস আর ওএইচ মাইনাস পানির আয়নিক গুণফল কত? 10 টু দি পাওয়ার মাইনাস 14। আর এই দুইটা ইকুয়াল টু কি সিঙ্গেল, এক একটা ইকুয়াল টু 10 ইনভার্স 7, তাই না? তো ইনশাল্লাহ আমরা এখন অঙ্কের দিকে তাহলে আগাইতে পারি। ডান। আইপড দিব না আপনাকে স্যার, দোয়া করেন যাতে মেডিকেলে চান্স পাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, কঠিন কিছু না। যারা চান্স পায় এরা যে হাতি ঘোড়া গরু এমন কিছুই না। হ্যাঁ, চান্স পাওয়া যে খুব কঠিন এমন না। চান্স পাওয়ার জন্য জাস্ট কিছু ডেডিকেশন আর কিছু জায়গা আছে, ওই ধরে করতে পারলে চান্স পাওয়া খুব কঠিন কিছু না। ঠিক আছে, ওকে।
ডান ডান। এবার আসেন তাইলে আমরা ম্যাথে যাই। HCl এর ঘনমাত্রা 0.1 মোলার হলে কি হইছে? হলে পিএইচ আর পিওএইচ কত? HCl এর ঘনমাত্রা 0.1 মোলার হলে পিএইচ এবং পিওএইচ কত? HCl টা কি? অ্যাসিড। HCl টা হলো অ্যাসিড, তো অ্যাসিডের জন্য হলো পিএইচ আর ক্ষারের জন্য হলো পিওএইচ। তাহলে অ্যাসিড থেকে সরাসরি ক্ষারের পিওএইচ বের করা সম্ভব না। তাহলে আগে আমার অ্যাসিড থেকে কি বের করতে হবে? আগে অ্যাসিড থেকে পিএইচ বের করতে হবে। সূত্র হলো মাইনাস লগ এইচ প্লাস, অর্থাৎ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তো এখানে অ্যাসিডের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.1 মোলার। তাহলে মাইনাস লগ 0.1, তাহলে কত আসে? আমি মনে হয় আপনাদেরকে কিছু ট্রিক শিখেছিলাম আগের প্ল্যাটফর্মে যখন ছিলাম, ওখানে আমি কিন্তু বলছিলাম পয়েন্টের পর 1 থাকলে এর কত হবে? 1। তাহলে এখানে পিএইচ এর মান কত? 1। এবার আসেন, আমাকে কি শুধু পিএইচ চাইছে না পিওএইচ ও চাইছে? পিওএইচ ও চাইছে। তাহলে আমরা জানি পিএইচ এবং পিওএইচ টোটালটা যোগফল কত? দুইটা মিলে হইল স্যার 14। তাহলে পিওএইচ কত হবে? শুধু 14 মাইনাস পিএইচ এর মান কত? 1, তাহলে হবে 13। শেষ। ডান। পানি অঙ্ক, পানি অঙ্ক। ওকে স্যার, বোর্ড দেখি না? বোর্ড দেখোস না? কস কি বলেন? বোর্ড দেখিন না? আচ্ছা, ডান। স্যার আমার ক্যালকুলেটারে এন্টি লগ আসে না। শিফট লগ চাপ দেন। শিফট লগ মানেই এন্টি লগ। শিফট লগ চাপ দিলে এন্টি লগ, শিফট লগ দিলেই দেখবেন 10 টু দি পাওয়ার আসে। শিফট লগ দিলেই 10 টু দি পাওয়ার আসবে। হ্যাঁ, সে কবে খুলছে আল্লাহ জানে। এই হলো শিফট, এই হলো লগ দিলে দেখেন 10 টু দি পাওয়ার, দেখা যায় কিনা আমি জানি না, 10 টু দি পাওয়ার আসে। এই 10 মানেই এন্টি লগ, এটা মানেই এন্টি লগ। ঠিক আছে, ডান। স্যার পিএইচ আর পিএইচ একক নাই না? পিএইচ আর পিএইচ তার নাম্বার, এত নাম্বার। পিএইচ এর মান কত, পিএইচ এর মান কত, একক নাই না। এই অ্যাসিড মানে কি? অ্যাসিড মানেই তো এইচ প্লাস আয়ন। অ্যাসিড মানেই তো এইচ প্লাস আয়ন। হ্যাঁ, অ্যাসিড মানে এইচ প্লাস আয়ন না? এইচ প্লাস মানেই তো অ্যাসিড, আর ওএইচ মাইনাস মানে হলো ক্ষার। পরের ম্যাথে যাই। H2SO4 এর ঘনমাত্রা 0.02 মোলার হলে পিএইচ এবং পিওএইচ কত? সেম অঙ্ক, আমাকে অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, দুইটাই বের করতে বলছে। যেহেতু অ্যাসিডের দেওয়া আছে, তাহলে অ্যাসিড মানে আগে পিএইচ বের করতে হবে। অ্যাসিড মানে এইচ প্লাস আয়ন, তাইলে এখানে মাইনাস লগ এইচ প্লাস। কিন্তু মজার বিষয় এখানে খেলা, আগেরটাই ছিল HCl, একে ভাঙলে এইচ প্লাস আয়ন আর সিএল মাইনাস আয়ন, তাহলে এখানে এইচ প্লাস আয়ন কয়টা? একটা। বাট এখানে আছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, একে ভাঙলে হাইড্রোজেন কয়টা? দুইটা আর সালফেট, তাহলে এখানে এইচ প্লাস আয়ন কয়টা? দুইটা। তাহলে এইখানে এই যে ভুলটা করবেন, হ্যাঁ ভুলটা কিন্তু এই জায়গায় করবেন, যতগুলা হাইড্রোজেন পরমাণু পিএইচ এর ক্ষেত্রে তত দিয়ে গুণ করতে হবে, তাইলে আপনার অঙ্কটা হবে। ঠিক আছে, আশা করি বুঝছেন। ইয়েস, 2 গুণ হবে। তাহলে মাইনাস লগ 2 ইন্টু 0.02 আসতেছে 1.39। তাহলে পিওএইচ কত হবে? 14 মাইনাস 1.39, তাহলে কত? 12.61। 14 minus 1.39, 12.61, yes, 12.6
বো দুষ্টাবানি করিস না, গাড় ধরে বাইর করে দিব না, নতুন আর একটা নিয়ম না, তখন ভালো লাগবে না। আচ্ছা, ডান ডান। ওকে, পরেরটাই যাই। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এত মোলার হলে পিএইচ আর পিওএইচ কত? সোডিয়াম হাইড্রোক্সাইড কি অ্যাসিড না ক্ষার? এটা হলো ক্ষার, তার মানে এখন কি আমি পিএইচ বের করবো না? তাহলে ক্ষার যেহেতু, আগে আমাকে কি বের করতে হবে? আগে পিওএইচ বের করতে হবে। তাহলে পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ ওএইচ মাইনাস, তাহলে মাইনাস লগ ওএইচ এর ঘনমাত্রা কত? 0.01। তারপর তো আপনারা বুঝছেন, দেন আপনারা কি করবেন? দেন এখান থেকে পিএইচ বের করবেন, এখানে যত আসবে 14 মাইনাস তত, দেন এখানে আরেকটা অ্যান্সার পাবেন, শেষ। ঠিক আছে, ওকে, ডান ডান। তারপরটা যাই, একই একই একই, এই জন্য আর বেশি ওয়েট করবো না। সেম, এখানে খাতটা কি? এখানে ওইচ কয়টা আছে? একটা না দুইটা? দুইটা আছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে যদি দুইটা আছে, সুতরাং আমার এখানে খার আগে, তাহলে মাইনাস লগ ওইচ মাইনাস, যেহেতু দুইটা আছে তাহলে মাইনাস লগ 2 ইন্টু, এখানে 2 গুণ করতে হবে, দেন 0.05। বাকি খেলা আপনারা খুব ভালো করে জানেন। দেন পিএইচ বের করব 14 মাইনাস এইটা, এখান থেকে একটা অ্যান্সার পাবো, শেষ খেলা, তাই না? ইয়েস, ডান। হবে হবে, অ্যান্সার হবে, প্যারা নাই। অ্যান্সার, যে অ্যান্সার নেই আমার মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা বুঝছেন কিনা? অ্যান্সার হোক, যা হবে হবে, সমস্যা নেই। পরেরটাই যাই, খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। রক্তের পিএইচ 7.4 হলে এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা কত? এতক্ষণ আমরা অঙ্ক করছি, আমাদেরকে ঘনমাত্রা বলে দিছে, আমরা পিএইচ বা পিওএইচ বের করছি। এতক্ষণ আমাকে ঘনমাত্রা বলে দিছে, আমরা পিএইচ বা পিওএইচ বের করছি। এবার উল্টা, এবার আমাকে পিএইচ বলে ওইটা বের করতে বলছে। তাইলে আগে লিখি, দেওয়া আছে কি? দেওয়া আছে পিএইচ ইকুয়াল টু 7.4। আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, আমার দরকার এইচ প্লাস বের করা, এইচ প্লাস আর ঘনমাত্রা, এইচ প্লাস এর ঘনমাত্রা চাইছে, তাহলে মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে লগ মাইনাস 7.4, লগ এই পাশে গুণ আছে, আমার তো দরকার শুধু এইচ প্লাস, ওই পাশে গেলে কি হবে? ওই পাশে গেলে হবে লগ ইনভার্স অথবা এন্টি লগ, একই কথা। 7.4 কত আসে দেখেন তো? শিফট লগ মাইনাস 7.4 আসতেছে 3.98 ইন্টু 10 ইনভার্স 8। তাহলে আমি কিন্তু এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করে ফেলছি। এবার চুরিবিদ্যা কি শিখাইছিলাম? চুরিবিদ্যা শিখাইছিলাম আমার যদি, দেখেন দেখেন চুরিবিদ্যা কি শিখাইছিলাম? চুরিবিদ্যা শিখাইছিলাম আমার যদি এইচ প্লাস বা ওএইচ মাইনাস এর ঘনমাত্রা বের করতে হয়, এইচ প্লাস এর ঘনমাত্রা বের করতে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ, ওএইচ ছিল 10 টু দি পাওয়ার মাইনাস পিওএইচ। তাহলে এখানে দেখেন আমি এইচ প্লাস এর ঘনমাত্রা বের করছি না, এইচ প্লাস এর ঘনমাত্রা বের করছি না। চুরিবিদ্যাগুলো আসলে আসে কেমনে? এইচ প্লাস এর ঘনমাত্রা বের করতে চাইছি, তাহলে আমার চুরিবিদ্যা হইলো এইচ প্লাস is equal to 10 to the power minus pH, তাহলে 10 to the power minus pH এর মান কত? 7.4। দেখেন তো একই না? দেখেন log inverse মানেই কি 10, log inverse মানেই 10 to the power minus 7.4। দেখেন একই উত্তর আসবে। চুরিবিদ্যাগুলো তো আসলে আকাশ থেকে পড়ে না, এভাবে করে স্টাডি করে করে বের করতে হয়। হ্যাঁ, এভাবে করে আসে। আশা করি বুঝতে পারিয়াছি, দেখেন বুঝছেন কিনা।
দেখেন বুঝছেন কিনা। এবার আমার কি শুধু এস প্লাস চাইছে না, আমার সাথে কি চাইছে, আমার সাথে ওএস মাইনাস চাইছে। তাহলে এর সাথে যদি ওএস মাইনাস চাই তাহলে আমি কি করব, আমরা জানি এই দুইটা আয়নের ঘনমাত্রার গুণফল কত, পানির আয়নিক গুণফল করছি কিন্তু 10^14। অলরেডি আমি কিন্তু এইচ প্লাস এরটা বের করে ফেলছি, 10^14 ডিভাইডেড বাই এইচ প্লাস, তাইলে 10^14 ডিভাইডেড বাই এইচ প্লাস এ কই 3.98 ইন্টু 10^8, যা আসবে তাই শেষ। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। দেখেন বুঝছেন কিনা। ভদ্রলোকেরা বলেন বুঝছেন কিনা। জাহিদ ইসলাম বুঝতে পারছি, রাকিব আহমেদ ডান, আহমদ অল ক্লিয়ার, ওকে। ওই যা হবে হবে, অ্যান্সার হোক, যা হবে হবে, যা মন চাই হোক। 10^14 minus 14 divided by 3.98 into 10^8, 2.51 and 10^7, ওকে ডান। এটাই তাইলে ডান ডান ডান। কি ফ্রেমিংটা বেকা, এই যে এখানে বোঝা যাইতেছে, এই যে লাস্টের নিচে তাকাইলে। আজকে তো ক্লাস শেষ করে আগে ফ্রেমিংটা ঠিক করে একটা মার্ক করবো, প্রতিদিন ঠিক ওই জায়গাটাই পায়াটা বসাম, প্রতিদিন ঠিক ওই জায়গায় পায়া বসায় দেন ক্লাস নেব। বেদ কোথাকার খালি ডিস্টার্ব করতেছে। আচ্ছা স্যার একক মোলার না, ইয়েস একক মোলার, মোলার বা মোল পার লিটার, যা দাও দাও, একক মোল পার লিটার। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। পাকস্থলীর পাচক রসে বিভিন্ন প্রশ্ন আসে, বা জুসের পিএইচ এর মানে এত হলে এটা ঘনমাত্রা কত। হোমওয়ার্ক এখনই 1 মিনিটে করতে পারবেন। pH = 3 হতে pH = 6 কত গুণ বেশি অম্লীয়, এটার জন্য 2 মিনিট সময় দিলাম। এটা একটু করেন তো দেখি, এটা একটু বের করেন তো আপনারা, এটা একটু এখনই করবেন। স্যার লগ -1 এটা করতে পারতেছি না, শিফট লগ দেন, লগ ইনভার্স, তাই না? লগ ইনভার্স মানে ক্যালকুলেটর কি আছে? এই ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর সাইন্টিফিক কই, সাইন্টিফিক ক্যালকুলেটর, লগ কই? এই বেড়া সুপার সাইন্টিফিক, কিন্তু লগের কাহিনী কই, শিফট লগ, আচ্ছা লগ আছে, শিফট কই, শিফট 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 শিফট, ওই শিফট কই, লগ পেয়ে গেছি, শিফট দরকার। এনে তো আমি কোনো ইউজ করি না, তোরা জানো, সেতদিন ধরে আমার কাছে পুরো 1 বছর ধরে এনেই দেখাই। আমি সোজা হিসাব বুঝাই, সোজা হিসাব হইলো শিফটে আগে চাপ দিবি, দেন লগে চাপ দিবি, দিলে দেখবি এরকম একটা 10⁻⁴ এখানে একটা পিক পিক করতেছে। এই পিক পিকের এই জায়গায় তোর যে মানটা আছে, যেমন একটা ছিল -7.4, এই পিক পিকের এই জায়গায় তুই তখন -7.4 দিলে যেটা পাবি ওইটাই অ্যান্সার, শেষ। ঠিক আছে, আশা করি বুঝছি। আচ্ছা হোক, যা হবে হবে, প্যারা নাই, চিল। এবারে যে এটা করেন, এটা করেন, যেটা দিচ্ছি এটা একটু করেন, যেটা দিচ্ছি এটা করেন, 2 মিনিট করেন, আমি একটু বসি, ঠ্যাঙে ব্যথা করতেছে, করেন করেন, এটা করেন।
একজন বলছেন 10⁻⁻6 গুণ করেন দেখি, সবাই করবেন এটা, একটু সবাই করবেন, যারা লাইভে আছেন সবাই করবেন। এগুলা কাজের, হ্যাঁ এগুলা কাজের, এগুলা দরকার আছে, কি কাজ বুঝবেন এক সময়। করেন, আমি একটু জিরাই, আপনার এই অঙ্কটা করেন দেখি কার কত আছে। স্যার প্রশ্ন বুঝি নাই, দেখেন পিএইচ এর মান দেওয়া আছে 3, ওইখান থেকে পিএইচ এর মান যদি 6 হয় তাহলে কত গুণ বেশি অম্লীয় হবে। অম্লীয় মানে কি, ঘনমাত্রা বের করেন, পিএইচ ইকুয়াল টু 3 এর জন্য ঘনমাত্রা বের করেন, পিএইচ ইকুয়াল টু 6 এর জন্য ঘনমাত্রা বের করেন, করে দেখেন কত গুণ বেশি ঘনমাত্রা বাড়ছে, কত গুণ বেশি অ্যাসিডিক হইছে। দেখেন করেন। আর এই যে ভিডিওগুলো করতেছি, ভিডিওগুলো একটু শেয়ার করবেন, সবাই দেখার সুযোগ করে দিবেন, প্রতিদিন নোট করবেন। আপনারা যদি হেল্প না করেন তাহলে হইবে কেমনে বলেন, ঠিক আছে? আপনারা সবাই যে যতদূর পারেন হেল্প করবেন। তোদের এই ব্যাচটা তো আমার কাছে মনে কর, ধর আমি মারা যাওয়া পর্যন্ত, মারা যাওয়ার পরে ছাড়া বলবো না, সব সময় শুরু থেকে আমার সাথে, বিপদের সময় আমার সাথে, অল টাইম, মানে আমার জীবনে আমি যেখানেই যাই না কেন এই ব্যাচের মতো ব্যাচ আর হবে না, কারণ তোরা আমার স্মরণীয় ব্যাচ, ঐতিহাসিক ব্যাচ। আহমদ বলছে 1 × 10⁻³ গুণ। আচ্ছা, সপ্তপর্ণা বলছে 2 গুণ, আবার ইমোজি দিছে। শিওর হয়ে কয়, কনফিউজড ইমোজি দিয়ে কাম নাই, শিওর হয়ে বলেন। কি হবে বলেন। তাহসিন খান বলছে 10⁻³ গুণ। সিফাত 10⁻³ মানে তো 1000। আচ্ছা, সিফাত বলছে 1000 গুণ। মাশাল্লাহ, তোরা অনেকেই পারছস, সাবাস, ভেরি গুড, ভেরি ভেরি গুড। ওই কলম কই রাখলাম, তাকান। এবার একটু উল্টা দিক দিয়ে শুরু করে একটা চোরা বুদ্ধি শিখাই। এই টাইপের অঙ্ক যখন আসবে যে পিএইচ ইকুয়াল টু এত থেকে এত হইলে, বা পিএইচ ইকুয়াল টু এত থেকে এত হইলে কত গুণ বেশি অম্লীয় হবে, চোরা বুদ্ধি হলো 10⁻del পিএইচ। তাহলে 10⁻del, ডেল মানে কি পার্থক্য, ডেল মানে কি পার্থক্য, তাহলে 3 আর 6 মধ্যে পার্থক্য কত, পার্থক্য মানে কি 6 - 3 কত, 3, তাহলে অ্যান্সার হবে 10⁻³ গুণ 1000 গুণ। শেষ, এটা হলো চোরা বুদ্ধি। তাহলে এমসিকিউর জন্য, অ্যাডমিশনের জন্য চোরা বুদ্ধি, ঠিক আছে? যে কি করবো, 10⁻del পিএইচ, পার্থক্য যেটা সেটা 10 বসাই নেবো, শেষ। আর বৈধ নিয়মে কেমনে করবো, বৈধ নিয়মে করবো পিএইচ ইকুয়াল টু 3, তাইলে পিএইচ ইকুয়াল টু -log H প্লাস ইকুয়াল টু 3। আমার দরকার হলো এই H প্লাস এর ঘনমাত্রাটা বের করা, তাহলে করি। তাহলে মাইনাস ওই পাশে চলে যাবে, লগও চলে যাবে, তাহলে H প্লাস ইকুয়াল টু লেখা যায় log ইনভার্স -3, তাহলে এখান থেকে একটা মান বের হবে। সেম ভাবে আমি পিএইচ ইকুয়াল টু 6 এর জন্য একটা মান বের হবে, এখানেও এর H প্লাস আয়নের ঘনমাত্রাটা বের করব, করলে এর H প্লাস এর ঘনমাত্রা কি হবে, মাইনাস লগ ইনভার্স -6, এখান থেকে একটা বেরোবে,
দেন কি করবেন, এই দুজনে অনুপাত করবেন। ধরেন এই যে এইটা ডিভাইডেড বাই এটা করলে দেখবেন কত গুণ বেশি। এটার ঘনমাত্রা বের করছেন না ঘনমাত্রা বের করছেন, একটা দিয়ে একটা ভাগ করলেই পেয়ে যাবেন অনুপাতটা। তো এটা দিয়েও করতে পারেন। আর এমসিকিউ তে আসলে সোজাসুজি ট্রিক্স হলো এটা, ঠিক আছে, এটা দিয়ে করবেন। ওকে, ডান। আশা করি বুঝতে পারিয়াছি। ইয়েস, আপনারা তো লক্ষ্মী কেমনে এমনে বলি, লক্ষ্মী বলি তো কারণ আছে। ইচ্ছা পিএইচ টু পিএইচ প্রাইম যা মুছে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। পিএইচ ট্রিপল স্টারও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। পিএইচ স্টার ধরতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, ডান। এবার আসি টাইপ টু। টাইপ টু, টাইপ টু কি জানেন? টাইপ টু হলো টাইপ ওয়ানে আপনাকে ঘনমাত্রা বলে দিছে, আপনি পিএইচ বা পিওএইচ বের করছেন। ঘনমাত্রা বলা আছে, পিএইচ বা পিওএইচ বের করছেন। আর টাইপ টু তে ঘনমাত্রা থাকবে না, এখানে শতকরা থেকে এখানে পার্সেন্ট দেওয়া থাকবে। এটা বোর্ড পরীক্ষায় বিভিন্ন বোর্ডে কিসে আসছে, গতে আসছে। শতকরা হতে পিএইচ অথবা পিওএইচ বের করতে হবে। শতকরা হতে পিএইচ বা পিওএইচ বের করতে হবে। হ্যাঁ, এটা হলো আমার টাইপ টু, শতকরা দেওয়া থাকবে। তো আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি এস ইকুয়াল টু ঘনমাত্রা বের করার সূত্র 1000 ইন্টু ডব্লিউ ডিভাইডেড বাই এম ভি। পড়ছি না? পড়ছি। এই সূত্র দিয়ে আগে কি করবেন জানেন? এই সূত্র দিয়ে আগে আপনি ঘনমাত্রাটাকে বের করে নেবেন, নেয়ার পরে দেন আগের নিয়ম। এই হলো টাইপ টু, আর কিচ্ছু না। টাইপ ওয়ান এর একটু আপডেট হলো টাইপ টু। টাইপ ওয়ানে ঘনমাত্রা সরাসরি বলা ছিল, টাইপ টু তে শতকরা বলা থাকবে, আপনি ঘনমাত্রা বের করে নিতে হবে। স্যার একটা উদাহরণ দেন। দেখেন 0.03% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ আর পিওএইচ কত? সর্বপ্রথম বিষয়, এটা যেহেতু ক্ষার, তার মানে পিএইচ বের করা যাবে না সরাসরি, আগে পিওএইচ বের করতে হবে। তো পিওএইচ এর সূত্র কি? পিওএইচ এর সূত্র হইল মাইনাস লগ ওএইচ মাইনাস। এখন আমি এখানে ওএইচ মাইনাসের ঘনমাত্রাটা বসাই দিলে আমার অঙ্ক হয়ে যাবে। কিন্তু টাইপ ওয়ানে আমাকে ঘনমাত্রা সরাসরি বলা ছিল, এখানে আমাকে ঘনমাত্রাটা বলা নাই। তাহলে আমার কাজ কি হবে? আমার কাজ হবে আগে ঘনমাত্রাটা আমি কি করব জানেন? আগে আমি ঘনমাত্রাটা বের করে নিব। বের করে নিব। তো ঘনমাত্রা বের করে কিভাবে? S equal to 1000 into W divided by MV। 1000 into W কত? 0.03%, মানে কি 100 তে 0.03 গ্রাম আছে। তাহলে যত পার্সেন্ট বলে সেটা হলো আমার ডব্লিউ। এম হলো আণবিক ভর। সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত? 40। আমি বলি বারবার যে কিছু আছে তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে, সালফিউরিক অ্যাসিড 98, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, সোডিয়াম কার্বনেট 106, HCl 36.5, HNO3 নাইট্রিক অ্যাসিড 63.5। এই ঘুরে ফিরে দেখবেন এইগুলাই আসতেছে। এই জন্য এগুলো একটু মুখস্থই রাখবেন যেন আপনার বারবার করা না লাগে। আর ভি কত? পার্সেন্ট বলা মানেই ভি হইলো 100 ml। পার্সেন্ট বলা মানে ভি কত? 100 ml। তাহলে এইখান থেকে আমার ঘনমাত্রাটা কি বের হয়ে যাবে না স্যার? এখান থেকে কিন্তু আমার ঘনমাত্রাটা বের হয়ে যাবে 1000 ইন্টু 0.03 ডিভাইডেড বাই 40 ইন্টু 100, 7.5 ইন্টু 10⁻³ মোলার। ঘনমাত্রা পেয়ে গেছি, তো খেলা শেষ। মাইনাস লগ 7.5 ইন্টু 10⁻³ তাইলে মাইনাস লগ 7.5 ইন্টু 10⁻³ কত আসতেছে? আসতেছে 2.12। তাহলে পিএইচ কত হবে? 14 মাইনাস 2.12, 14 মাইনাস 2.12, 11.88। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। ভাগ 10⁻³ বেরোর কথা না, বড় বাই ছোট দিবেন, বড় বাই ছোট দিবেন।
পরে তো পিএইচ এর মান 6 হয়েছে, তাহলে কত গুণ বাড়ছে? সুতরাং অনুপাতটা করবেন পিএইচ ইকুয়াল টু 6 এর জন্য যেটা সেটা উপরে আহমেদ, আর পিএইচ ইকুয়াল টু 3 এর জন্যটা নিচে, তাহলে আর ইনভার্স 3 আসবে না। ঠিক আছে, আশা করি বুঝছেন। সবাই বুঝছে কিনা একটু বলেন, তাহলে আগাবো। ইয়েস ইয়েস, চ্যাপ্টার 3 মতো। ইভেন এখানে সৃজনশীলে ওই পরিমাণগত রসায়নের যে অম্ল অম্ল আর ক্ষারের যে প্রকৃতি, অম্ল এবং ক্ষারের প্রকৃতি নির্ণয় যে আছে, ওইটা থেকে প্রশ্ন আসে, ওই প্রশ্নটা 4 দিয়ে দেয়। ঠিক আছে, সবাই বুঝছি? ক্লিয়ার? সপ্তপর্ণা ক্লিয়ার? আরাফাত ডান, রাকিব ডান, মাশাল্লাহ। তাহলে সবাই মোটামুটি ডান। ওকে, তাইলে তারপরেরটাই যাই। এই হলো টাইপ 2। টাইপ 2 পার্সেন্ট দেওয়া থাকবে, টাইপ 1 আর টাইপ 2 সেম, খালি পার্সেন্ট দেওয়া থাকবে, আপনার করতে হবে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক কিন্তু অবশ্যই 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 গ্রুপে দেখাইতে হবে, নাহলে কিন্তু এই যে একদম ঘুষা দিব একদম। হোমওয়ার্ক কিন্তু গ্রুপে আমি সবার চাই, সাবমিট চাই সবার। এবার আসি টাইপ 3। টাইপ 3 হইল অসওয়াল্ডের লৌহকরণ সূত্র যেটা আছে সেইটা। টাইপ 3 হইল আমরা প্রথমে যে সূত্রটা প্রমাণ করে আসলাম, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, সেইটা পরীক্ষায়, আপনাদের কলেজের পরীক্ষায় বলেন আর বোর্ড পরীক্ষায় বলেন, সুপার ইম্পর্টেন্ট, এটা আসবেই। হ্যাঁ, গতে আসবেই। আচ্ছা, মনে রাখবেন অসওয়াল্ডের লৌহকরণ সূত্র দুর্বল অ্যাসিড ও দুর্বল ক্ষারের জন্য প্রযোজ্য। দুর্বল অ্যাসিড ও দুর্বল ক্ষারের জন্য প্রযোজ্য। যেমন ধরেন দুর্বল অ্যাসিড হিসেবে মেইনলি যেগুলো আসে পরীক্ষায়, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইগুলাই আসে। হ্যাঁ, পরীক্ষা ঘুরে ফিরে এইগুলাই দেয়। আচ্ছা, এবার আমরা জানি পিএইচ ইকুয়াল টু -log H+, তাই না? টাইপ 1 এবং টাইপ 2 তে দেখেন আমরা HCl, H2SO4, NaOH সব শক্তিশালী অ্যাসিড বা ক্ষার নিয়ে কাজ করছি। তো এখানে ডিরেক্ট H+ এ ঘনমাত্রা বসাই দিছি, কারণ শক্তিশালী বা সবল অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তা ঘনমাত্রা যা দিছে তাই বসাই দিছি। বাট দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার সে তো সামান্য বিয়োজিত হয়, তাই এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে মনে রাখতে হবে H+ ইকুয়াল টু, এখানে H+ ইকুয়াল টু আবার কি লিখতে হবে? আলফা ইন্টু সি, কতটুকু বিয়োজিত হয়েছে। আবার আমরা একটু আগে সূত্র প্রমাণ করে আসছি, আলফা ইকুয়াল টু √Ka/C। কে এটা কি? কে এটা হলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আর সিটা কি? সিটা হইল কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। সেম ভাবে আমার যদি ক্ষারের ক্ষেত্রে হয় POH, তাহলে কি হবে? -log-OH-। OH এর ঘনমাত্রা কি হবে? আলফা ইন্টু সি, সেম। বাট এখানে আলফা ইকুয়াল টু কি হবে? যেহেতু ক্ষারের জন্য হবে KB/C। কেবিটা কি? কেবিটা হলো ক্ষারের বিয়োজন ধ্রুবক, আর সি কি? সি হইল স্যার ঘনমাত্রা। শেষ, খেলা শেষ। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যদি পরীক্ষায় থাকে, প্রশ্ন যদি দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার থাকে, তাইলে আমার কাজ হবে হলো এই সূত্র নিয়ে কাজ করব, অসওয়াল্ডের লৌহকরণ সূত্র। অসওয়াল্ডের লৌহকরণ সূত্রের ক্ষেত্রে
পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, তো এইচ প্লাস ইকুয়াল টু আবার কি আলফা ইন্টু সি। আলফা হলো বিয়োজন মাত্রা, প্রশ্নে যদি বিয়োজন মাত্রা সরাসরি বলে দেয় 40% বিয়োজিত হয়েছে, 30% বিয়োজিত হয়েছে, তাহলে এখানে আলফার মান বসাই দিব। আর যদি প্রশ্নে বিয়োজন মাত্রা না দেওয়া থাকে, কে বা কেবি দেওয়া থাকে, থাকবে দেওয়া, হয় আলফা দেওয়া থাকবে, নাহলে কে বা কেবি দেওয়া থাকবে, তখন আমাকে আবার আলফা ইকুয়াল টু কি লিখতে হবে, রুট ওভার কে বাই সি, খারের জন্য রুট ওভার কেবি বাই সি। ঠিক আছে, এই হলো আমার খেলা, খুবই সোজা, কঠিন কোনো অপশনই নেই। স্যার কোন গ্রুপে দিব? ওই যে ফ্রি রেডিক্যালস বাই সাকিব স্যার গ্রুপটা যে আছে, পাবলিক গ্রুপটা, ওই পাবলিক গ্রুপে দিবেন। এই যেই গ্রুপে ক্লাস হইতেছে এখানে আবার দিবেন না, ঠিক আছে, ওই গ্রুপটাই দিবেন। এই গ্রুপে দিলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। ওকে, ডান। স্যার ক্লাস শেষে আজকে পিডিএফ শেষে পেয়ে যাবেন। আগের দিন আমি কি করছি, সেভ অ্যাজ দিছি। হ্যাঁ, ক্লাস শেষ না, সেভ করতেছি, সেভ করে তো যাবে না, এক্সপোর্ট করা লাগবে। আমার মাথায় কেন যেন আসতেছেই না, আমি সেভ অ্যাজ দিতেছি, পিডিএফ হইতেছে না। আমি দিছি ওই লোকটা ফোন, কি ভাই কিবোর্ড দিচ্ছেন, এই আমি গ্রামে বাড়িতে আবার আপনি কি ঝামেলা, এই সেই। পরের দিন উনিও আমার মানে আমি যখন কমপ্লেন করছি, উনি কনফিডেন্ট দে বোর্ডেরই সমস্যা। তো উনি ভাবছে বোর্ডেই কোনো সমস্যা। পরে পরশুদিন, না হ্যাঁ পরশুদিন তো তোমাদের ক্লাস না নাকি, কালকে সকালে ফোন দিছে। তো কালকে সকালে যখন টেকনিশিয়ান ফোন দিছে, তখন আমি বললাম ভাই এক্সপোর্ট দিচ্ছেন, তখন আমার মাথায় এসে আমি তো এক্সপোর্ট দিইনি, আমি তো সেভ অ্যাজ দিছি। তখন পরে বুঝলাম যে আচ্ছা এই সমস্যা, পরে তোমাদের পিডিএফটা কালকে দিছি। এই হলো বিষয়। আচ্ছা, ওকে জি, মেইন পাবলিক গ্রুপে দিবেন, এখন শুরুতে মেইন পাবলিক গ্রুপেই দেন, প্যারা নেই। যত যত নোট, যত প্রশ্ন, যা কিছু আছে সব মেইন পাবলিক গ্রুপে দিবেন। স্যার নেট প্রবলেম, নেট 100 চলতেছে, 100 চলতেছে। তোর নেট আলারে ডাইকা আলাদা কেমিস্ট্রি ক্লাস, এটা বাফার দবন বুঝাই দে, বাফার দবন বুঝাই দিলেও ঠিক হয়ে যাব। ঠিক আছে, ডান ডান। এবার আসি তারপরের 30°C তাপমাত্রায় পরীক্ষাটা এসে পড়ছে। 30°C তাপমাত্রায় পরীক্ষা এসে পড়ছে, কিন্তু পরীক্ষা এসে পড়ছে 30°C তাপমাত্রায় 0.01 মোলার ইথানোয়িক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? শুরুতেই অতি উৎসাহে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, দেন এখানে ঘনমাত্রা বসাই দিয়ে অঙ্ক করে দেন না, 0 পাবেন, 0। কেন? কারণ এইটা হইল দুর্বল অ্যাসিড, এইটা দুর্বল অ্যাসিড, এখানে HCl H2SO4 নাই, সবল অ্যাসিড না, দুর্বল। আর দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার থাকা মানেই আমি কই চলে যাব, অসল লৌহকরণ সূত্র, কই চলে যাব, বাফার দ্রবণ। তো খেয়াল করেন এখানে H প্লাস মানে কি, তাহলে এই দুর্বল অ্যাসিড বা ক্ষার থাকলে H প্লাস ইকুয়াল টু আবার কি আলফা ইন্টু সি। আলফা মানে কি, আলফা মানে বিয়োজন মাত্রা, পরীক্ষা এটাই আসবে, বলে দিতেছি। তো আলফা হলো বিয়োজন মাত্রা, এখানে কি বলছে কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে, এখানে কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে বলে নাই, এখানে প্রশ্ন একটু ভুল আছে, এডিট করে নেন। এখানে আপনাকে আলফা না বললে অবশ্যই কে এ বা কে বি বলা থাকবে, অবশ্যই কে এ বা কে বি বলা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরকম করে থার্ড ব্র্যাকেটে বলে দিবে প্রশ্নে। তাহলে এখানে যদি আলফা বলা নাই, তাহলে আমাকে আবার আলফা ইকুয়াল টু আমরা কি জানি, রুট ওভার কে বাই সি, আর আগে থেকে তো একটা সি আসি। এবার একটু দেখেন, আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি দাঁড়াইতেছে, রুট ওভার কে এ, রুটের একটু আলাদা আলাদা করে লিখি, রুট ওভার সি। এই সি মানে কি লেখা যায়, ম্যাথে করছে না, দুইটা রুট মানে গুণ করলে সি হয়ে যাবে, তাহলে আমি সির পরিবর্তে রুট সি ইন্টু রুট সি লিখতে পারি। তাহলে এইটা আর এইটা যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে আলটিমেটলি থাকতেছে মাইনাস লগ রুট ওভার কে এ সি, অথবা আপনি ডিরেক্ট এখানে কে এর মান এখানে সি এর মান বসাতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে দাঁড়াইতেছে ফাইনালি মাইনাস লগ রুট ওভার কে এর মান কত, 1.8 ইন্টু 10⁻⁵, আর সি কত বলছে ঘনমাত্রা, 0.01। তাইলে আমার কত আসতেছে, তাইলে আমার আসতেছে ওই মাইনাস লগ রুট ওভার 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু 0.01, তাহলে আসতেছে পিএইচ ইকুয়াল টু 3.37। শেষ, এটাই অ্যান্সার।
এটাই 3 মার্ক। ঠিক আছে, খুবই সোজা জিনিস, খুবই সোজা জিনিস। কে ওই যে প্রশ্ন ভুল আছে, কে এটা প্রশ্নে দেওয়া নাই, প্রশ্ন ভুল আছে, এডিট করে দিছি। সময় আসলে যে কেমনে যায় এটা আমিও বুঝি না, মানে 2 ঘন্টা একটা ক্লাস টানা করা কি যে, মানে আমি তো করতে পারতাম কিনা সন্দেহ, কিন্তু তোকে যখন পড়াই, পড়ানোর সময় যে কই দিয়ে কি হয় আমি নিজেও বুঝি না। কে জানি ভর্তি হয়েছে, মেসেজ দিছে হ্যালো স্যার। আচ্ছা ডান। সবাই বুঝছেন কিনা বলেন, পরীক্ষা এটাই আসবে, পরীক্ষা এইটাই আসবে, বুঝছেন কিনা বলেন। বলি ফালান, বুঝছেন কিনা পরীক্ষা এটাই আসবে। অন্য স্যারদের 1.5 ঘন্টা ক্লাস করতে প্যারা লাগে, বাট আপনার ক্লাসে কিছু মনে হয় না। আমি নিজেই কনফিউজড হয়ে যাই যে কেমনে কেমনে 1 ঘন্টা 37 মিনিট গেছে গেছে, আমার তো মনেই হইতেছে না। ওকে, সবার ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে, এবার আপনাকে মেলা কাজ আছে, হ্যাঁ আপনাদের অনেক কাজ আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আচ্ছা দ্রবণের ওইস মাইনাস ঘনমাত্রা নির্ণয় করো, কে ইকুয়াল টু এত। এ হুই না বাত, হ্যাঁ আচ্ছা, এইগুলা আসবে না তোমার। আমি প্রথম যেটা করাইছি বোর্ড পরীক্ষায় ঘুরে ফিরে ওইটাই আসে। হ্যাঁ, এখানে আরো কিছু আছে যেগুলা বিভিন্ন বইয়েতে, ঢাকা ভার্সিটিতে বিভিন্ন জায়গায় আসছে। ঠিক আছে, এখানে যারা যেগুলো আছে পরবর্তীতে এগুলো সব বিভিন্ন সময় ভর্তি পরীক্ষা আসে প্রশ্ন বেশি। তো আপনাদের মেইনলি প্রথম যেটা করেছি সোজাটাই আসবে। এখানে আপনার সি এর মান দেওয়া আছে ঘনমাত্রা, কে বলা আছে, চাইছে ওএইচ মাইনাস আয়না ঘনমাত্রা কত, কিচ্ছু না, সোজা কিচ্ছু না। তাহলে আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস। আবার যেহেতু এটা দুর্বল অ্যাসিড, তার মানে আমার এটা অসল্ভের লৌহকরণ সূত্র ব্যবহার করতে হবে, আলফা ইন্টু সি। আলফা যেহেতু আমার প্রশ্নে বলা নাই, তাহলে কে আলফার জায়গায় হবে কি, কে বাই সি, রুট ওভার কে বাই সি ইন্টু সি। এবার তাহলে কি হবে, রুট ওভার কে এ ইন্টু সি। তাহলে মাইনাস লগ রুট ওভার কে এর মান কত বলে দিছে, 1.8 ইন্টু 10⁻⁵, আর সি ঘনমাত্রা কত বলা আছে, 0.00005। আচ্ছা, তাহলে কত আসতেছে, তাহলে কত আসতেছে, মাইনাস লগ রুট ওভার 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু 0.005, 3.52। তাহলে তোমার পিএইচ এর মান আসছে, তোমার পিএইচ এর মান আসছে কত, পিএইচ এর মান আসছে 3.52। পিএইচ ইকুয়াল টু 3.52। তো তোমরা জানো খুব সুন্দর মতো পিএইচ ইকুয়াল টু কি, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস। এখান থেকে তোমরা কি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে পারবেন না স্যার? এখান থেকে কি আপনারা এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে পারবেন না? আচ্ছা, এই জায়গা তো এত কঠিন করারও কোনো কারণ নাই, এই জায়গা তো আরো সোজাভাবে করা যায়। এই দাঁড়া, এই জায়গায় এত এত করা লাগবে না, করলে কোনো সমস্যা নাই, আমি তো খেয়ালই করি নাই, আরো সহজভাবে করা যায়। তো চাইছে তো শুধু ওএইচ মাইনাস এর ঘনমাত্রা, তো অসলের লৌহকরণ সূত্র ক্ষেত্রে আমরা জানি এইচ প্লাস ইকুয়াল টু কি, আলফা ইন্টু সি। আলফা ইকুয়াল টু কি, রুট ওভার কে বাই সি, তাইলে রুট ওভার কে এ ইন্টু সি। রুট ওভার কে কত, 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু 0.005, তাই না? আচ্ছা, কত আসে, রুট ওভার 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু 0.005, আসিতেছে হইল 3 ইন্টু 10⁻⁴। তাহলে এইচ প্লাস যেহেতু বের করে ফেলছে, আমরা জানি
এইচ প্লাস আয়ন আর ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রার গুণফল কত? 10 ইনভার্স 14। তাহলে এখান থেকে আমি ওএইচ মাইনাস এর ঘনমাত্রা বের করতে পারবো না। 10 ইনভার্স 14 ডিভাইডেড বাই এইচ প্লাস কত 3 ইন্টু 10 ইনভার্স 4। শেষ। এখান থেকে অ্যান্সার আসবে। আরো সহজ ভাবে করা যায়, এত কঠিনে যাওয়াই লাগবে না। ঠিক আছে, এই আর কি। 3 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 আসে। 10 টু দি পাওয়ার minus 14 divided by 3 into 10 inverse 4. 3.33 10 inverse 11 আসে রে। 3.33 10 inverse 11 আসে। স্যার আরো পড়ান স্যার, ক্লাস করতে রাজি ইনশাল্লাহ। যতক্ষণ না আমি আমার যতটুকু পড়ার ওটা না হবে ছাড়বো না, তো কোনো সারাসারি নাই। আশা করি বাঁচতে পারিয়াছেন, তাই না? বুঝতে পারিয়াছেন। ওকে, 5 আওয়ার নেব ইনশাল্লাহ। ক্রাশ কোর্সে নেব। ক্রাশ কোর্সের সময় পরীক্ষার আগে আগে ধুমধারাক্কা ক্লাস নেবো, কিছু মাথা নষ্ট ক্লাস নেবো। এই কোর্স শেষ হইলেই তো মনে করে একটা ফুল বই রিভিশন 200-তে 200 পাওয়ার জন্য একটা কোর্স ছাড়বো একদম। যা করো মো তাই, যেমনে করো মন, খালি ওটা শুধু টার্গেটই করবো বোর্ডে 200-তে 200। আচ্ছা, এখানে ঘনমাত্রা দেওয়া আছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড মানেই দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড মানেই দুর্বল অ্যাসিড। পিএইচ দেওয়া আছে, বিয়োজন ধ্রুবকের মান। বিয়োজন ধ্রুবক মানে কি? বিয়োজন ধ্রুবক মানে কে এর মান। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে না, তাহলে কে এর মান বের করতে বলছে। এইচডব্লিউ, 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 এগুলো সব এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউ বহুত কাম আজকে, বহুত কাম। এইচডব্লিউ ঠিক আছে। এটা কি একই দুইটা আগেরটার এটা? হ্যাঁ একই, তাহলে তো একটা হয়ে গেল একই। আমি করার জন্য ঠিক আছে, ডান। আর টাইপ 4 আজকালকে টাইপ 4 আর সৃজনশীল একবারে ধরবো না। টাইপ 4 আর সৃজনশীল একবারে ধরবো না, আজকে থাক। যেগুলো হোমওয়ার্ক দিছি এগুলো হোমওয়ার্ক যত করবেন, যেই হোমওয়ার্ক গুলো দিতেছি তত কনসেপ্ট ক্লিয়ার হবেন, তত জোজ বুঝতে পারবেন। ঠিক আছে, হোমওয়ার্ক গুলা কিন্তু এমনি এমনি দিতেছি না, গ্রুপে হোমওয়ার্ক গুলো করে সাবমিট করবেন, নাইলে তো বলছি গুসা মারমো, একদম একদম গুসা মারমো। ঠিক আছে, তো সবাই প্রস্তুতি নিয়ে নেন। নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল সলভ করবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে এই পার্ট থেকে যত ধরনের সৃজনশীল আসতে পারে সেই সৃজনশীল গুলো নিয়ে ক্লাস করে আমরা মোটামুটি একটা সুন্দর ফিনিশিং দিব। এবং দেন জৈব যৌগ সোমবার থেকে শুরু হইতেছে, আর এই সোম থেকে সামনের সপ্তাহে একটা পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে যান। হ্যাঁ, সোম বা মঙ্গলবারেই সুন্দর মতো, শনিবারে আমি অধ্যায়টা শেষ করে দিব, দেন সোম মঙ্গলবারে আপনারা রেডি হয়ে যান। জৈব যৌগ ক্লাস তো চলবেই, কিন্তু মাঝখানে কিন্তু একটা পরীক্ষা নেব। এই যতটুকু পড়াইলাম এই পার্ট থেকে এমসিকিউ পরীক্ষা হবে। ঠিক আছে, এই পার্ট থেকে এমসিকিউ পরীক্ষা হবে, এবং ওইখানে যেটা যেটা সমস্যা হবে আমি সলভ করে দিব। ঠিক আছে, তো স্যার আজকে প্লিজ ক্লাস শেষে আপনার বিল্লুকে আনবেন, আমার মা দেখবে। আজকে না আরেকদিন আনমনে, আজকে না আরেকদিন আনমনে। আজকে দেখবে, দাঁড়া দেখি কই আছে। ও যে কই আছে, গ্রামের বাড়ি তো প্যারা এই জায়গায়, ঢাকায় হইলে তো মনে কর ডাক দিলে চলে আসে। কই যে আছে, খুঁজা বাইর করতে হবো। থাক থাক, আর ডাক দিলে ওরা বাইর করতে পারবি না, ও আমার বয়স শুনলে খবর আছে, একদম জড়ে ধরে থেকে যাবো। অ্যান্সার গুলা সাথে লিখে দিলে ভালো হতো স্যার। ভালো কথা বলছিস, অ্যান্সার গুলা গ্রুপে পেয়ে যাবি, যা অ্যান্সার গুলা গ্রুপে দিয়ে দিব কালকে। ঠিক আছে, আর নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক যেগুলো দিব অ্যান্সার গুলো লিখে দিব সাথে। ভালো কথা বলছিস, ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।